সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, শুক্রবারের এই ছুটির দিনের শেষ বেলায় যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1460তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা মাদারীপুরের ছেলে মোহাম্মদ অলি আহমেদ, ইতালি প্রবাসী মোহাম্মদ অলি আহমেদের জীবনের চরম অলৌকিক এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সত্য ঘটনা, ভালোবেসে পরি নিয়ে গেছে ইতালিতে। আমরা মিডল ইস্টের কোনো দেশে যাওয়ার জন্য দালালের কাছে টাকা দিয়ে সর্বোচ্চ হারিয়ে ফেলি, কত প্রতারণার শিকার হই, কিন্তু পরীকে ভালোবেসে সেই খুদ পরীই তাকে বাংলার বুক থেকে ইতালি পর্যন্ত নিয়ে যায়, যা শুনে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। জীবনের গল্পের অনুষ্ঠানে আমি অনেক গল্প রেকর্ড করেছি, কিন্তু মনে হয় এই ধরনের গল্প আমি আর একটাও পাইনি, যা পুরো আমাকে অবাক করে দিয়েছে। এটা কোনো বানানো গল্প নয়, খোদ মাদারীপুরের ভাই অলি আহমেদের জীবন থেকে নেওয়া একটা গল্প। আপনার ওনার সাথে যোগাযোগ করতে চাইলে আমি আপনাদেরকে প্রত্যেককে ওনার সঙ্গে যোগাযোগ করিয়েও দিতে পারবো। প্রিয় বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি। আমি চট্টগ্রামের এক ভাইয়ের মাধ্যমে, চট্টগ্রামের উনি একজন তান্ত্রিকে বলা চলে, একজন কবিরাজ, নামকরা কবিরাজ। তিনি আমাকে চট্টগ্রামের একটা মাজারের সন্ধান দিলেন। উনি বললেন যে ওই মাজারে খুদ একটা জিন থাকে, ওই মাজারে একটা জিন থাকে এবং এই জিনটা মাজার পাহারা দেয়, এবং যে কোনো মানুষ মাজারে গেলে ওই জিনের দর্শন পাবে, মানে জিনটাকে দেখতে পাবে। তো এইরকম কথা আমি আর কখনো শুনি নাই, যে আমি একটা জিন সরাসরি মাজার পাহারা দেয় বা মাজারে থাকে, যে কেউ গেলে ওই জিনটাকে দেখতে পাবে। এটা শোনার পরে আমি আমার ক্যামেরা নিয়ে, আমার লোকজন নিয়ে আমি দৌড়ে সেই মাজারে ছুটে গিয়েছিলাম। অবাক হয়ে গেলাম, মাজারের গেটে গিয়ে দেখলাম যে মাজারের গেটের নাম হচ্ছে ডাল চাউল মিয়ার মাজার। পুরো অবাক করা একটা বিষয়। এবং পাহাড়ের চারপাশে সিঁড়ি বেয়ে ঘুরে 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 দুর্গম পাহাড়ের চূড়ায় একটা মাজার অবস্থিত, এবং সত্যি সেখানে যাওয়ার পরে আমি সরাসরি জিনের দর্শন পেয়েছি। ওখানে যিনি খাদেম ছিল, খাদেমের সঙ্গে কথা বলে তিনি অফ ক্যামেরায় আমাকে এই জিন সম্বন্ধে জানিয়েছে, এবং সেখানে যারা মানুষরা ছিল বা মাজারের নিচে যে বসতিগুলো ছিল, তারাও বলল যে হ্যাঁ, এটা জিন। এবং তারা বিভিন্ন রূপে, বিভিন্নভাবে এই জিনটাকে, কখনো মানুষের রূপে, কখনো কুকুরের রূপে, কখনো বিভিন্ন প্রাণীর রূপে তারা এই জিনটাকে মাজারের চারপাশে ঘুরতে দেখে, এবং যেটা আমি খুদ আমার নিজের চোখে দেখে আসিনি, আমার ক্যামেরায় তা ধারণা করেছি। আপনারা চাইলে এই ভিডিওর এআই বাটনে ক্লিক করে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে, কিংবা এই ভিডিওটা শেষ করার পরেও আপনি সেই ভিডিওটা দেখে নিতে পারেন, যারা আজ পর্যন্ত জিন দেখেননি। শুধু জিনের গল্পই নয় বা শুধু জিনে নয়, ওই ভিডিওটা খুবই আধ্যাত্মিক টাইপের একটা ভিডিও, যেটার মাঝে আমি এক অন্যরকম জিনিস তুলে ধরেছি, যা আজ পর্যন্ত হয়তো অন্য কারো ক্যামেরা আপনারা দেখেননি। ভিডিওটা দেখে নেবেন এবং আজকের গল্পটা শেষ করে অলি আহমেদ ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ অলি আহমেদ। আমার বাড়ি রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা মাদারীপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা মাদারীপুর জেলার অদূরের কোনো এক অজপাড়াগাঁয়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন ইমাম। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সামান্য ইমামতির চাকরি করে অল্প টাকা বেতন পেয়ে কিভাবে আমাদের পরিবারটা উচ্চবিত্ত পরিবার হলো। হ্যাঁ, আমি সেটাই আপনাদেরকে ক্লিয়ার করি। আমার বাবা যদিও একটা মসজিদের ইমাম ছিলেন, মসজিদে ইমামতি করতেন, কিন্তু তার পাশাপাশি আমার বাবা আরেকটা চাকরি করতেন। তা কোনো মানুষের চাকরি নয়, তা ছিল খুদ জিনের চাকরি। আমার বাবাকে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে 1 থেকে 2 বার জিনেরা নিয়ে যাইতো, এবং জিনেরা তাদের আসরে আমার বাবাকে নিয়ে যাইতো। সেখানে গিয়ে আমার বাবা কোরআন তালাওয়াত করতেন। আমার বাবা একজন কোরআনে হাফেজ ছিলেন, এবং তিনার মধুর কণ্ঠের কোরআন যে শুনেছে, সেই নিশ্চুপ নীরবে বাবার কোরআনের বাণী শুনে গিয়েছে। আমার বাবা রাতের বেলায় যখন শুয়ে শুয়ে কোরআন পড়তো, আমার চোখ দিয়ে তখন পানি ঝরতো। আব্বার কোরআনের মধুর সুর এতটাই মিষ্টি ছিল। যাই হোক, তো আমার মায়ের মুখে এই জিনিসটা ছোটোবেলা থেকে শুনতাম, এবং আমরাও মাঝে মাঝে দেখতাম। আমার বাবা গভীর রাতে, রাত 2টা কি 3টা বাজে, সাদা পাঞ্জাবি পরে, চোখে আতর দিয়ে এবং বিভিন্ন ধরনের খুশবু গায়ে মেখে আমার বাবা পাঞ্জাবি পরিহিত অবস্থায় ঘর থেকে বেরোতো। এবং আমাদের বাড়ির পাশে একটা দিঘি আছে, দিঘির কোনায় গিয়ে আমার বাবা কই জানি চলে যেত। বাবা 1 দিন 2 দিন আর বাড়িতে আসতো না।
এই ঘটনাটা আমাদের এলাকার প্রায় অনেকেই জানে। কেউ কেউ এটাকে বিশ্বাস করে, আবার কেউ কেউ বিশ্বাস করে না, কিন্তু আমি এটাকে নিশ্চিতভাবে বিশ্বাস করি। কারণ ছোটোবেলায় আমার বাবা আমাকে অনেক কিছু দেখিয়েছিলেন, যেগুলো আমার বাবার নিষেধ আছে বলা, যার কারণে বলি নাই। কিন্তু আমি আমার দু চোখে আমার বাবার মাধ্যমে এই দুনিয়াতে এমন কিছু দেখেছি, এমন কিছু দেখার সৌভাগ্য হয়েছে যা কখনোই দুনিয়ার মানুষ স্বপ্নও চিন্তা করতে পারে না। এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। দেখা যায় আমার বাবার মসজিদের যে বেতন ছিল তা একেবারে অল্প টাকা বেতন। এরপরও আমার বাবা প্রতি মাসে প্রতি 2-3 মাস পর পরে একটু একটু করে জায়গা সম্পত্তি কিনতো। এখানে জায়গা কিন্তু, এখানে জায়গা কিন্তু, বিভিন্ন জায়গায় জায়গা কিন্তু, এবং আমার আব্বা দান সরকার করতো। আমার আব্বার নিজস্ব একটা ইতিমখানাও ছিল। আমার বাবা যখন 2 দিনের জন্য ওদের সঙ্গে চলে যেত বা জিনদের সঙ্গে চলে যেত, 2 দিন পরে আমার বাবা ভরপুর টাকা পয়সা নিয়ে আসতো। টাকা পয়সা, স্বর্ণ গয়না, অনেক কিছু আমার আব্বা নিয়ে আসতো। এগুলো আমরা দেখতাম এবং আমাদের সবাইকে আব্বা দেখাইতো। আবার এমনও হতো মাঝে মাঝে আব্বার মসজিদে, যেমন আমি বলি আমার বয়স তখন প্রায় আনুমানিক 9 কি 10 বছর, 9-10 বছরের কাছাকাছি। একদিন হলো কি, আমার মায়ের হঠাৎ করে বুক ব্যথা উঠছে। তো ওই দিন আব্বা মসজিদে চলে গেছে, ঘরেও ছোটো ছোটো বোনগুলো আছে, মায়ের বুক ব্যথা উঠছে। তো আমার দাদি তখন বলতেছে, একটা কাজ কর, তোর আব্বারে গিয়ে ডাইকান। তো ওই দিন রাতে আব্বা কেন জানি আসে নাই বাড়িতে। এশার নামাজ পড়ে মসজিদের সামনে একটা ঘর আছে, ওখানে ঘুমিয়ে গেছে। তাই আমি আস্তে আস্তে করে, আমাদের বাড়ি থেকে মসজিদের দূরত্ব খুব বেশি একটা ছিল না, মসজিদের কাছাকাছি গেলাম। যাওয়ার পরে দেখলাম মসজিদের ভিতরে অনেকগুলো মানুষ একসঙ্গে বসে আছে। আমার আব্বা মসজিদের এই মিম্বরের মধ্যে বসে আছে। এটা দেখলাম আমি যখন মসজিদের ডান পাশ দিয়ে যাচ্ছিলাম জানালা দিয়ে, তখন জানালা ছিল এবং জানালার ভিতর দিয়ে আমি দেখলাম যে মসজিদে অনেকগুলো মানুষ বসে আছে, আমার বাবা মিম্বরে বসে আছে। তো আমার মায়ের তো বুক ব্যথা, এই মানুষ কারা, এত রাত্রে কোত্থেকে আসছে, এইসব আর আমার খোঁজাখুঁজির দরকার নাই। আমার আব্বার কাছে আমি যাবো এবং গিয়ে বলবো যে মা অসুস্থ। আমি দৌড়িয়ে তখন মসজিদের পিছনে গেলাম। অবাক করা বিষয় হলো, মসজিদের ভিতরে আমি দৌড়িয়ে ঢুকে আর একটা মানুষকেও দেখতে পেলাম না। মসজিদের দরজা খোলা, মসজিদের লাইট জ্বলতেছে, বাবা যেখানে বসেছিল সেখানেই বসে আছে। এবং আমি যে জানালা দিয়ে দেখেছিলাম যে মসজিদের ভিতরে অনেকগুলো মানুষ, কিন্তু মসজিদের আপনার মেইন দরজা দিয়ে ঢুকে আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমার আব্বা তখন আমাকে বলতেছে, এই পিছনে যাও, আমাকে এটা বলে পিছনে যা। আমি তখন পিছনে গেছি। যাওয়ার পর আমি দেখলাম আমার বাবা মসজিদের একটা সাইড দিয়ে, মসজিদে কাতার করে মুসল্লিরা বসে থাকলে ইমাম যদি বেরিয়ে আসে, যেরকম করে হাত দিয়ে সাইড দিয়ে মানুষ সরিয়ে সরিয়ে আসে, এরকম করে আমার আব্বা তখন আস্তে আস্তে করে আসতেছিল মসজিদের বাইরে এসে আমাকে বলে, তুই এভাবে দৌড় দিয়ে মসজিদে ঢুকলি কেন? আমি তখন বললাম, বাবা আমি জানালা দিয়ে দেখলাম মসজিদের মধ্যে অনেকগুলো মানুষ, কিন্তু আমি যখন মসজিদে ঢুকলাম তখন আমি কাউকেই দেখতে পাইনি। আমার আব্বা বলে, এত রাতের বেলা এখানে কেন আসছিস? আমি বললাম, মা অনেক অসুস্থ, মায়ের বুক ব্যথা উঠছে, তো আমি এখন মাকে দেখতে, মা দাদি বলছিল তুমি বাসায় যাইতে। বাবা আমার বলে, তুই দাঁড়া। এটা বলে বাবা মসজিদের ভিতরে গেল এবং 1 মিনিটের মধ্যে আবার ফিরে আসলাম। এসে আমাকে শুকনো একটা গাছের ছালের মতো দিল, শুকনো। এটা দিয়ে আমাকে বললো, এটা বাড়িতে নিয়ে যা, গিয়ে তোর মায়ের এটা বলবি চিবা খাইতে, এটা খাইতে বলবে, চাবায় চাবায় খাইতে বলবে। তা আমি তখন ওই শুকনো ইয়েটা নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। বাড়িতে যাওয়ার পরে এটা তখন আমি করলাম কি, আমার দাদিরে দিলাম, বললাম, দাদি বাবা তো মসজিদে আছে, বাবা এটা দিছে মারে খাওয়ানোর জন্য। তো আমার দাদি তখন গালাগালি করতেছে যে, যেহেতু আমার মায়ের বুক ব্যথা প্রচুর উঠছে, মার এটা খাওয়াই দিল। মা তখন শিকড়টা খাচ্ছে আর আমার দাদি বকাবাধ্য করতেছে যে ও কী করে মসজিদে রাতের বেলায়, ও ডিউটি তো দিনের বেলায়, তা রাতের বেলায় কী করে, ও আসলো না কেন, দাদি বকবক করতেছে। আমি তখন দাদিরে বললাম যে, দাদি বাবা আসবে কেমনে? বাবা তো ওখানে মিটিং করতেছে। দাদি আমার বলে, কি বললি? মিটিং করতেছে? কিসের মিটিং করতেছে? আমি বললাম, আমি দেখলাম মসজিদে অনেকগুলো মানুষ একসঙ্গে বসে আছে, আমার বাবা সেখানে মিটিং করতেছে। তো এটা আমি যে বলছি, আমার দাদির সঙ্গে আমাদের গ্রামের আরও 2জন মহিলা ছিল। ওই রাতের বেলা আমার বুক ব্যথা উঠছে, তো পাশের বাড়ি থেকে 2টা মহিলা আসছে। তা এরপরে হলো কি, আমি তো এটা বলছি, বলার পরে আমি তখন খুব ঘুম আসতেছে। আমি দাদিরে বলছি, দাদি আমি তোমার ঘরে গিয়ে ঘুমিয়ে যাই। আমি তখন দাদির ঘরে গিয়ে ঘুমিয়ে গেছি, কী হয়েছে জানি না। বা সকালবেলা আমার আব্বা আমার খুব বকাবাধ্য করতেছে। ঘুম থেকে ওঠার পরে আমার খুব বকা দিতেছে যে, তুই এটা বাড়িতে এসে কেন বললি, তো দাদির কাছে কেন বললি যে মসজিদে তুই অনেকগুলো মানুষ দেখছিস? তো আমি তখন চিন্তা করতেছি যে আমার বাবা আমার এরকম বকা কেন দিচ্ছে, মসজিদের মধ্যে অনেকগুলো মানুষ তো আমি দেখলাম, বকা দিচ্ছে কেন? তাই দাদি আমার পরে বুঝিয়ে বলল যে, যদি আর কোনো দিন তোর বাবার সঙ্গে বাইরের কোনো মানুষ দেখিস বা অনেকগুলো মানুষকে একসঙ্গে তোর বাবাকে দেখতে পাস, তাহলে কিন্তু খবরদার তুই কোনো কিছু বলবি না, গ্রামের কাউকে জানাবি না, তোর বন্ধুবান্ধব কাউকেই বলবি না। আমি বলছি, আচ্ছা ঠিক আছে, বলবো না, আমি কাউকেই বলবো না। তো এরকম আরও ছোটোখাটো অনেক ঘটনা আছে, সবগুলো তো আর বলা যায় না। এরকম অনেক ঘটনা আমার জীবনে ঘটেছে। আমার বাবার সঙ্গে থাকা অবস্থা আমি এরকম অনেক দেখেছি। যাই হোক,
এমন করতে করতে আমি মোটামুটি বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় আপনার 16 বছরের কাছাকাছি, আনুমানিক 15 কি 16-র কাছাকাছি। ওই বয়স আসার পরে আমি যে একটা আপনাকে দিঘির কথা বলেছিলাম, দিঘির পাড়ে, তো দিঘির পাড়ে যেখানে আমার আব্বা মাঝে মাঝে যে জায়গা থেকে আমার আব্বা জিনদের সঙ্গে যাইতো, ওই দিঘির পাড়ের ওই কোণাটার মধ্যে একবার হলো কি এখানে একটা হিন্দুরা আপনার করবে, শ্মশান করবে। মানে দিঘির ওই কোণার মধ্যে আমাদের গ্রামের যে হিন্দু পরিবার আছে তারা এখানে একটা শ্মশান ঘাট করবে, এবং এই জায়গাটা মূলত হিন্দুদের জায়গা। মানে দিঘির পাড়ের এই জায়গাটা হিন্দুদের জায়গা, এবং ওখানে তারা এখানে একটা মানে শ্মশান ঘাট তৈরি করবে। হিন্দু সম্প্রদায়ের সবাই মিলে বসছে। তো বসার পরে আমার আব্বা আম্মার সঙ্গে মানে কথাবার্তা বলতেছে। আম্মা বলতেছে আমার আব্বারে যে ওদের জায়গা, ওদের দিঘি, ওরা দিঘির পাড়ে শ্মশান ঘাট করবে, তা তুমি বাধা দিচ্ছ কেন? আমার আব্বা তখন আমার আম্মাকে বলতেছিল এইখানে না করুক, ওরা অন্য কোথাও করুক, কারণ এই জায়গাটা অনেক পবিত্র একটা জায়গা, এই জায়গার মধ্যে এই ধরনের শ্মশান ঘাট করাটা ঠিক হবে না। তো মার সঙ্গে আব্বা কথা কাটাকাটি হইতেছে, হওয়ার একটা পর্যায়ে বাবা আমারে বললো যে অলি আয় আব্বার সঙ্গে আয়। তাই আমি আব্বার সঙ্গে তখন এই দিঘির কোণার মধ্যে গেলাম। ওখানে আমাদের গ্রামের প্রায় সব হিন্দুরাই ছিল। হিন্দু মানুষরা তখন ওখানে বসে আছে, তারা মিটিং করতেছে এই জায়গার মধ্যে তারা শ্মশান ঘাট করবে, কীভাবে করবে এইসব নিয়ে। তো আমার আব্বা তখন ওখানে গেছে, যাওয়ার পরে হিন্দুদের যে এনেছিল ইনি মনে হয় আমার আব্বার সঙ্গে এই বিষয় নিয়ে আগেই মনে হয় আব্বার সঙ্গে কথাবার্তা হয়েছে, এটা তো আর আমি জানি না। আমার আব্বা ওখানে গেছে, যাওয়ার পরে ওই হিন্দু লোকটা আমার আব্বারে বললো যে তুমি এখানে কেন আসছো, তুমি এখানে কী কারণে আসছো? আমার আব্বা বললো যে আপনার আমি এতবার বুঝিয়ে বললাম এই জায়গাটার মধ্যে শ্মশান ঘাট কইরেন না, এটা আপনার ধর্মের জন্যও ক্ষতি, আমার ধর্মের জন্যও ক্ষতি, আপনারা অন্য কোনো একটা জায়গায় শ্মশান ঘাট করেন, আপাতত এখানে কইরেন না। তো ওনারা বললো যে জায়গাটা তো আমাদের নিজেদের জায়গা, এবং দিঘির পাড়ে এটা আপনার শ্মশান করার জন্য খুব সুইটেবল, খুবই ভালো একটা জায়গা, আমরা এখানে শ্মশান ঘাট করবো। আপনারা মসজিদ বানানোর সময় আমরা তো আপনাদেরকে বাধা দিই না, আমরা তো বলি না যে ওখানে মসজিদ বানাবেন না, আপনারা তো মসজিদ বানান, আপনাদের মতো করে বানান, আমরা বাধা দিই না, কিন্তু আমাদের ধর্মীয় স্থানে এসে আপনারা বা কেন বাধা দিচ্ছেন? আমার আব্বা তখন বললো যে দেখেন আসলে এই জায়গাটায় শ্মশান ঘাট করলে আমার অনেক ক্ষতি হবে, আপনি একটা কাজ করেন, শ্মশান ঘাট এই জায়গাটা না করেন, প্রয়োজনে এই জায়গাটা আপনার আমার কাছে বিক্রি করে দেন, আমি এনে একটা মসজিদ নির্মাণ করব। তো ওনারা তখন বলতেছে যে না, এখানে তো আমরা মসজিদ নির্মাণ করতে দিব না, আর আমাদের জায়গা আমরা বিক্রিও করব না, এই জায়গাটা দিঘির পাড়ে আছে, এখানে শ্মশান ঘাটের জন্য খুবই প্রয়োজনীয়, মানে খুবই সুন্দর হবে, আমরা এখানে শ্মশান ঘাট করবো, আমরা কোনোভাবেই এখানে আপনাকে মসজিদ নির্মাণ করতে দিব না। আমার আব্বার সঙ্গে তখন এই হিন্দু লোকদের খুব কথা কাটাকাটি হচ্ছে, ওনারা আমার আব্বার সঙ্গে খুব তর্কাতর্কি করতেছে, আমার আব্বা ওনাদের সঙ্গে চিল্লাচিল্লি করতেছে, ওনারাও করতেছে। একটা বার যে আমার আব্বা বলেই বসলো যে এখানে যদি শ্মশান ঘাট করেন তাহলে আপনারা একজনও বাঁচবেন না, আপনারা সবাই মারা পড়বেন। তো লোকটা এখানে আরেকজন মানে ঠাকুরের মতো ছিল, উনি বলে যে তোমার আল্লাহ যদি মারতে পারে তাহলে মারতে বললো, তুমি যাও। এটা বলে আমার আব্বাকে তখন ওখান থেকে বিদায় করে দিল। আমার আব্বা তো ঘরে চলে আসছে। তো রাত্রেবেলায় হলো কি, রাত 2টা কি 3টার দিকে আমাদের দরজা মনে হয় লাইট থেকে ভেঙে ফেলতেছে। মানে আমার আব্বা তখন ঘরের ভিতরে দরজা খুব জোরে জোরে লাথি মারতেছে, মানে দরজা মনে হয় ভেঙে ফেলবে। আমার আব্বা বলে আসতেছি। আমার আম্মা তখন বললো তুমি কই যাও? আমরা তো পাশের ঘরে ছিলাম, আমাদের ঘরটা টিনের ঘর ছিল এবং দরজাটাও টিনের দরজা ছিল। তো আমার আম্মা বলতেছে তুমি কই যাও? আমার আব্বা বলে আর ওনারা আসছে, আমি কথা বলে আসি। তো ওনারা আসছে, পরে আমার আব্বা তখন ঘর থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে আমার আম্মা তখন পিছন থেকে দৌড়ে বেরিয়েছে, বেরিয়ে আমাকে ডাকতেছে, মানে বাড়ির বাইরে গিয়া এই অলি 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 তাড়াতাড়ি বেরিয়ে। আমি তখন দৌড়ে ঘর থেকে বেরোলাম, আমার বোনেরা তখন ঘরে। যাওয়ার পরে আমি মারে বললাম যে মা কী হয়েছে? বলে তোর বাবা জানি কই গেছে, কাদের সাথে গেছে একটু দেখতো, যেহেতু বিকেলবেলা হিন্দু লোকদের সাথে ঝামেলা হয়েছে, আবার এরা তোর আব্বাকে ডেকে নিয়ে গেল কিনা। তা আমি দেখলাম যে না, এর মধ্যে কেউ নাই। টর্চ লাইট দিয়ে এদিকে সেদিকে বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করতেছি, মানে আর কাউকে পাচ্ছি না, আমার আব্বু ওই জায়গার মধ্যে নাই। পরে এমন করতে করতে আমি তখন হঠাৎ করে ওই শ্মশান ঘাটের ওইদিকে মানে টর্চ মারলাম, মানে লাইট মারলাম। মারার পরে আমার আব্বু ওইখান থেকে বলতেছে এই লাইট বন্ধ কর, এটা খুব জোরে করে বলতেছে, কিন্তু আমার ওনার আব্বাকেই দেখছে আর কাউরে দেখে নেই। তা আমি তখন লাইট বন্ধ করতেছি, লাইট বন্ধ করে ওইদিকে যাইতেছি, মানে আব্বার কাছে যাইতেছি। ধরুন আমি ছোটো মানুষ না, ধরুন আপনার 16-17 বছরের একটা ছেলে, তা তো আমি ছোটো না। আব্বার দিকে যাইতেছে, আব্বার কাছাকাছি যাওয়ার সময় আব্বা আমার বলে এখান থেকে চলে যা, আমার কাছে আসিস না, এখান থেকে যা। আমি তখন আব্বারে বলতেছি যে না, আমি এখান থেকে যাব না, আমি তোমার নিয়ে যাওয়ার জন্য আসছি, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, আমি এখান থেকে একা যাব না, তুমি চলো আমার সঙ্গে। এই কথা বলে আব্বাকে তখন আমি হাত ধরে টানাটানি করতেছি, এবং টানাটানির একটা পর্যায়ে আমার আব্বা তখন আমাকে খুব জোরে একটা থাপ্পড় মারলো, অনেক জোরে একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মেরে বলতেছে তোরে বলছি এখান থেকে চলে যাওয়ার জন্য, এখানে দাঁড়ায় আসিস কেন? যখন খুব জোরে ধমক মারলো, আমি তখন আস্তে করে এই জায়গা থেকে চলে আসছি, এবং আসার পরে মারে বললাম যে এমন এমন ঘটনা, আব্বা তো ওখানে দাঁড়ায় আছে, আব্বার সঙ্গে কাদের জানি খুব মানে তর্কাতর্কি হইতেছে, বাট আমি কোনো মানুষ দেখি নাই।
এই করতে করতে আমার আম্মা বলে ঠিক আছে যাইস না, আমরা তাহলে ঘরের দরজার মধ্যে বসে থাকি। তা আমি, আমার মা এবং আমার বোনেরা তখন ঘরের দরজায় বসে আছি, দাদা দাদি তখন পাশের রুমে তারা ঘুমাইতেছে। এমন করতে করতে প্রায় ফজর আজান দিয়ে দিবে, আমার আব্বা তখনও আসে নাই। আমার আম্মা তখন বলে একটু যাই দেখ তো আসতেছে না কেন। আমি বললাম না আমি আর যাবো না। পরে আমার আম্মা গেছে, আমার ছোটো যে বোনটা আছে আমার বোনটারে কোলে নিয়ে আমার আম্মা গেছে। তো যাওয়ার পরে আম্মা টর্চলাইট নিয়ে গেছে, টর্চলাইট নিয়ে আম্মা আমাকে ডাকতেছে, এই অলি অলি তাড়াতাড়ি দৌড়ে আয়। পরে আমি আম্মার কাছে দৌড়ে গেছি। যাওয়ার পর আম্মা বলতেছে তোর আব্বা তো এখানে নাই। আমি বললাম কী বলো আব্বা এখানে নাই? আমি নিচে দেখলাম আব্বা এখানে আছে। তারপর আম্মা আবার টস মারলো ওই আপনার মানে ইয়ের ভিতরে কোনার মধ্যে শ্মশান ঘাটের ওখানে। আম্মাও টস মেরে দেখতেছে আমার আব্বা নাই। এবার আমি আর আমার মা দৌড়ে ওইখানে গেলাম, মানে পুকুরের দিকের কোনায় গেলাম। গিয়ে দেখতেছে ওখানে কেউ নেই, একদম শুনশান নীরব, আমার আব্বা এই জায়গার মধ্যে নাই। আমি তখন মায়েরে বললাম যে মা আমি তো নিজের চোখে দেখলাম যে আব্বা এখানে দাঁড়ায় আছে, আব্বা এখানে দাঁড়ায় আছে, আমি এটা নিজের চোখেই দেখলাম। তুমি এখন কি বলতেছ আমার আব্বা কই গেছে তাইলে? আমার আম্মা বলে আমি তো সেটাই বলতেছি, তাইলে তোর আব্বা যাবে কই? তা আমরা তখন এদিক সে যে খোঁজাখুঁজি করতেছে, আব্বাকে পাই না। তখন অলরেডি ফজর আজান দিয়ে দিছে, চারদিকে ফজর আজান দিতেছে, আজানের শব্দ শোনা যাচ্ছে। এবার আমরা ওখানে দাঁড়ায় আছি, প্রায় সকাল হয়ে গেছে। আপনার আস্তে আস্তে করে আলো ফুটতেছে চারদিকে। আলো ফুটতেছে দেখা আমি তখন চিন্তা করলাম যে কি করা যায়, মানে চারদিকে তো আলোও ফুটে গেছে। তা আমার আম্মা বলে একটা কাজ কর, চল আমরা একটু হিন্দু পাড়ার দিকে যাই, দেখি হিন্দু পাড়ার দিকে তোরা বাসে কিনা। তো আমার আসলে ইচ্ছে করতেছে না যাওয়ার জন্য, এরপরে যদি আম্মা বলতেছে আমি হিন্দু পাড়ার দিকে যাই না খুব একটা। তখন আমি হিন্দু পাড়ার দিকে গেছি। যাওয়ার পরে আমার আম্মা যে হিন্দুদের যে আপনার এক ঠাকুর ছিল আর কি, মানে উনি প্রধান ওদের, তো সেখানে গিয়ে আমার আম্মা বলতেছে যে আমার স্বামী আসছে কিনা। সবাই বলে যে আমরা কি জানি আপনার স্বামী আসছে কিনা, আপনার স্বামীকে আমরা দেখি নাই। তা আমরা এখানে তখন আবার আসছি, শ্মশান ঘাটের ওখানে দাঁড়িয়ে আছি। এবার আস্তে আস্তে করে এই শ্মশান ঘাটে কাজ করার জন্য লোকজন আসতেছে, মাটি নিয়ে বাঁশ নিয়ে এটা নিয়ে ওইটা নিয়ে, যেভাবে ওরা কাজ করবে ওভাবে শ্মশান ঘাট বানাবে। তা আমার আম্মা আমি ওখানে দাঁড়ায় আছি, প্রায় দিনের 11টার মতো বেজে গেছে। কিন্তু আমার দাদা কিন্তু একটু অসুস্থ। আমার দাদা তখন ওইখানে গেছে, যে আমার আম্মারে বলতেছে তুমি এখানে দাঁড়ায় আছো কেন? আমার আম্মা বলে যে এমন এমন ঘটনা, আপনার ছেলে তো কালকে রাত্রে বাড়ি ফিরে নাই, আমি ওই খুঁজতেছি, ওইখানে দাঁড়াই ছিল মধ্যরাত পর্যন্ত, এরপরে কই গেছে জানি না। আমার দাদা আমার আম্মারে বলতেছে তুমি ঘরে যা আমি দেখতেছি। আমরা তখন বাড়িতে আসছি, ভাই প্রায় দুপুর হয়ে গেছে, আমার আব্বার কোনো খবর নাই। বিকেল হয়ে গেল, আব্বাকে খুঁজে পাওয়া যায় না। বিকেলবেলা এবার আমরা কান্নাকাটি শুরু করছি, কী ব্যাপার আমার আব্বা কই চলে গেছে? আমিও কান্না করতেছি, আম্মাও কান্না করতেছে, আব্বা নাই নাই আর নাই। এবার সন্ধ্যার দিকে আমার আম্মা এবার বিলাপ করে কান্না শুরু করে দিচ্ছে, মানে সারাদিন কেটে গেল, আব্বার কোনো সন্ধান পাওয়া গেল না। এই করতে করতে আমাদের গ্রাম থেকে অনেক দূরে নিমতলি বলে একটা গ্রাম আছে, এটা আমাদের গ্রাম থেকে প্রায় অনেক দূরে। ওই নিমতলি গ্রামের এক বট গাছ আছে, বিশাল বড় এক বট গাছ, এটা আমাদের এলাকার মানে নাম করা এক বট গাছ। ওই বট গাছের মাথার মধ্যে প্লাস্টিকে পেঁচানো আমার আব্বার পায়জামা পাঞ্জাবি আর জুতা পাওয়া গেছে। মানে বট গাছের মধ্যে এটা মানে প্লাস্টিকের মধ্যে আমার আব্বার পায়জামা পাঞ্জাবি জুতাগুলো রেখে ওইখানে ঝুলে রাখছে, এগুলো ঝুলতেছিল। তো সেখানকার মানুষ এগুলো পাইছে, পাওয়ার পরে এক কান দুই কান হতে হতে আমাদের কানেও খবরটা চলে আসছে, কারণ আমার আব্বাকে পাওয়া যাচ্ছে না, তো আমাদের এলাকার সবাই জানে। তো রাত্রি 11টা বাজে আমি আমার মা আমার বোন মিলে আমার দাদা দাদি মিলে ওখানে গেলাম। যাওয়ার পরে দেখলাম হ্যাঁ এগুলো আমার আব্বুর জুতা, জুতা আমার আব্বুর, টুপিও আমার আব্বুর, পায়জামা পাঞ্জাবি সব আমার আব্বুর। কিন্তু ওনারা বলতেছে, যারা এটা নামাইছে আর কি, লাঠি দিয়ে নাকি তারা নামাইছে, তারা বলতেছে এটা যে জায়গার ভিতরে রশি দিয়ে বাঁধা ছিল ওখানে গিয়ে কোনো মানুষের পক্ষে এটা রশি দিয়ে বাঁধা সম্ভব নয়। কারণ একটা মানুষ তো বটগাছে সেই পর্যন্ত যেতে পারবে যে পর্যন্ত বটগাছের ঢালটা শক্ত আছে, এর সামনে গেলে তো এটা ভেঙে যাবে। একদম পাতলা একটা চিকন ঢালের ভিতরে খুব সুন্দর করে বেঁধে রাখছে। আমার মা ওখানকার লোকেরা বলতেছে যে কোনো মানুষের পক্ষে সম্ভবই না বটগাছের ওই কোনায় গিয়ে একদম ঢালে গিয়ে ওইখানে রশি দিয়ে আপনার বেঁধে রাখে, এটা কোনো মানুষের পক্ষে এটা কোনোভাবেই সম্ভব না, এটা হতেই পারে না। তার মানে হচ্ছে গিয়ে যে এটা অন্য কেউ করছে, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমার আম্মা তখন আব্বার পাঞ্জাবি পায়জামা জুতা টুপি যা ছিল এগুলো তখন নিয়ে আমার আম্মা বাড়িতে আসছে। তখন আমরা সারা রাত কেউ ঘুমাই নাই, রাত পেরিয়ে সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে তখন আস্তে আস্তে করে আরও মানুষজনের জানাজানি হইতেছে, আরও মানুষ আসতেছে। তো পরের দিন দুপুরবেলা আমার দাদি তখন আমার আম্মাকে নিয়ে কবিরাজের বাড়িতে গেছে, আমি সহ সাথে গেলাম। যাওয়ার পরে ওই কবিরাজটা খুব ভালো কবিরাজ ছিল আমাদের এলাকাতে। যাওয়ার পরে আমার আব্বার জুতা টুপি পায়জামা পাঞ্জাবিগুলো নিয়ে গেছি, অনেকগুলো সব সামনে রাখছে। রাখার পরে আমার আম্মাকে বলতেছে চোখের পানি মুছে ফেলো, আর কান্নাকাটি করে লাভ নাই, তোমার স্বামী কেরা নিয়ে গেছে। তোমার স্বামী এদের সঙ্গে বনিবানা হয় নাই, কথাবার্তা কাটাকাটি হয়েছে, বা ওনাদের সঙ্গে যে কোনোভাবে হোক তোমার স্বামীর একটা ঝামেলা হয়েছে, যার কারণে তোমার স্বামী সম্ভবত ওনারা নিয়ে গেছে। আমার আম্মা বলে কেন ওনারা নিবে কেন?
ওনারা কেন নিয়ে যাবে, আমার স্বামীর সঙ্গে তো ওনাদের সম্পর্ক ভালো। তখন ওই কবিরাজ আমার আম্মাকে বলতেছে, দেখেন ভালো খারাপ তো আসলে জিনদের সঙ্গে ভালো খারাপের কোনো হিসাব নাই, জিনেরা এই ভালো তো এই খারাপ, মানে জিনদের সঙ্গে আপনি ভালো খারাপ হিসাব করতে পারবেন না। আপনার স্বামীর সঙ্গে মনে হয় জিনদের সম্পর্ক আগে ভালো ছিল কোনো বিষয় নিয়ে, এবং এখন মনে হয় যে কোনো বিষয় নিয়ে আপনার স্বামীর সঙ্গে তাদের কোনো একটা ঝামেলা হয়েছিল, এবং যার কারণে হয়তো এরকমটা হতে পারে। আমার আম্মা তখন বলতেছে যে না, এটা হতে পারে না, আমার স্বামীর সঙ্গে জিনেদের কোনো ঝামেলা নাই, আমার স্বামীর সঙ্গে জিনেদের কোনো রকমের ঝামেলা নাই, এবং জিনেরা আমার স্বামীকে অনেক ভালোবাসতো, তাদের মসজিদে আমার স্বামী যাইতো, নামাজ পড়াইতো। কবিরাজ এটা বলে আমার আম্মাকে তখন বিদায় করে দিল, মানে এই কবিরাজ পারবে না। পরে আমার আম্মা তখন আসার পরে গ্রামের অনেকেই বলতেছে যে সম্ভবত হিন্দু লোকেরা আমার আব্বাকে ডাইকে নিয়ে মেরে ফেলছে। পরে আমার আব্বা থানার মধ্যে একটা মানে জিডিও করে, আমার আব্বাকে পাওয়া যাচ্ছে না, ওরকম একটা জিডিও করে, কিন্তু থানা থেকে আমরা কোনো রকমের আর কোনো কিছুই পাই নাই, মানে কে নিয়ে গেছে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এইরকম করে আপনার দিন আর রাতগুলো কাটতেছে, কাটতে কাটতে প্রায় 15 দিনের মতো হয়ে গেছে। আমরা আব্বারের স্বপ্নও দেখি না, মানে স্বপ্নেও আমার আব্বা একবার আমাদের কাছে আসে না। 15 দিন পরে আমার আম্মা কোন এক কবিরাজের কাছে গেছে, ওইটার বাড়ি ছিল আপনার চিটগংয়ে, চট্টগ্রামের এক হিন্দু কবিরাজ, ওই কবিরাজের কাছে গেছে। মানে উনি একটা মানে মন্দিরের দায়িত্বে আছে, লোকের কাছে গেছে। যাওয়ার পরে ওই লোক আমার আম্মাকে বলছে যে ঠিক আছে, আপনার স্বামীকে আমি নিয়ে নিতে পারবো, তবে কিছু শর্ত আছে। এবং শর্তগুলো আমার আম্মাকে দিলাম, আমার আম্মা শর্তগুলো মানছে। তারপরে শুরু হলো টাকার খেলা। আমি তো তখন মানে আমি তো আর পরিবারের মূল দায়িত্বে না, আমার মায়ের পরিবার চালায়, তা আমি তার মায়ের উপরে কথা বলতে পারি না। আমার আম্মা তখন জমি বিক্রি শুরু করছে, ভাই মানে বিঘায় বিঘে আম্মা জমি বিক্রি করে ফেলতেছে। ঘরে টাকা পয়সা গয়নাগাটি যা ছিল সব ওই হিন্দু কবিরাজকে দিয়ে দিচ্ছে। তা আমি আম্মারে জিজ্ঞেস করলাম যে আম্মা তুমি এই সব যে মানে কবিরাজকে দিয়ে দিতেছ, মানে কেন দিতেছ? আমার আম্মা বলে দেখ, আমি তোর আব্বাকে স্বপ্নে দেখতেছি, তোর আব্বাকে আমি স্বপ্নে দেখতেছি, তোর আব্বা আমারে বলতেছে যে তোর আব্বার জন্য এটা করতে, এটা করলে তোর আব্বা ফিরে আসতে পারবে। তোর আব্বা আমাকে স্বপ্নে দেখাইছে যে তোর আব্বার ওখানে আটকায় রাখছে, এবং আমি যদি এরকম করে টাকা পয়সা দিই বা ওই কবিরাজকে ঠিকমতো ধরি, তাহলে তোর আব্বা বেরিয়ে আসতে পারবে। এটা আমাকে তোর আব্বা স্বপ্নে দেখাইছে। দেখেন আমি ছোট মানুষ ছিলাম, তারপর আমার কাছে মনে হয়েছে যে এইটা ওই কবিরাজের কোনো একটা চালাকি, এই কবিরাজি কোনো একটা চালাকি করছে আমার আম্মুর সাথে জিন দ্বারা। তো আমি আমার আম্মুরে বলতেছি যে না মা, এটা ঠিক হবে না, তুই এটা ভুল করতেছো। মানে আমার মন কেন জানি বলতেছে যে তুমি অন্যায় করতেছো, তুমি এটা কইরো না, তুমি আর জমিগুলো বিক্রি করো না, কারণ আমার 3টা ছোটো বোন আছে, ওদের বিয়ে শাদী দিতে হবে, আমার নিজের কোনো ভবিষ্যৎ নাই। আমার আম্মা বলে তোর আব্বা যদি ফিরে আসতে পারে তাহলে এই সব জমি জমা আমরা আবার ফিরে আনতে পারবো। আমার আম্মাকে আমি আর ঠেকাইতে পারলাম না ভাই। আমার আম্মা এই জমি বিক্রি শুরু করলো, করতে 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 আমাদের ভিটাটা ছাড়া আর কোনো কিছুই রাখলো না। শুধুমাত্র স্বপ্নে আমার আব্বার সঙ্গে আমার দেখা হয়েছে, কিন্তু বাস্তবে কোনো দিনও আমার মা আমার আব্বাকে দেখে নাই, আব্বার আমাদের মাঝে ফিরেই আসে নাই। আমার আম্মা যখন সর্বোচ্চ বিক্রি করে দিল, আর কিছুই রইল না, তখন আমার আম্মা বলতেছে যে সম্ভবত ওই কবিরাজ আমার কালো জাদু করছে, মেবি কালো জাদু করে অন্য জিনেরকে তোর আব্বার চেহারা বানাইয়া আমাকে স্বপ্নে দেখাইছে। তো আমি বললাম এটা তুমি এমন সময় বুঝলা যে সময় বুঝে আর কোনো লাভ হলো না। আমরা তখন একেবারে ফতের ফকির হয়ে গেলাম ভাই, আমাদের আর কিছুই রইল না। টাকা পয়সা যা ইনকাম করছি, যা আমার আব্বা জোড়াইছিল, বাড়ি করছে, ঘর করছে, বা জায়গা সম্পত্তি যাই কিনছে, একেবারে সব কিছু আমার আম্মা বিক্রি করে দিছে। ওই সময়তে পরিবারে প্রচণ্ড রকমের অভাব, মানে এত অভাব যে পরিবারই চলে না। আমরা 3 বেলা ঠিকমতো খাবার পাই না, হাইরে অভাব, অভাবের মাঝে তখন দিন রাতগুলো কাটতেছে। তো অনেকে আমার আম্মাকে বলতেছে যে এই মানে আমার আম্মারে বলতেছে যে কাজ করার জন্য, মানে আমার আম্মা নিজের কাজ করতেও 2-3টা মহিলা, তো আমার আম্মারে বলে কাজ করো, মানে তোমার স্বামীরে ফিরে আনতে কাজ করা লাগবে, কাজ করো। আমার আম্মারে দিয়া কাজ করাইতো। আমার আম্মাও বিভিন্ন মানুষের বাড়িতে যাইতো, কাজ করতো। মানে পরিবারের অবস্থা তখন আর বলার মতো না আর কি, মানে বলার কোনো অবকাশ রাখে না, এমন অবস্থায় চলে গেছে। অভাব, অনটন, কান্নাকাটি, দুঃখ, যন্ত্রণা এসবের মাঝেই তখন দিন রাতগুলো পার হচ্ছিল। আস্তে আস্তে করে আমিও তখন কিছু একটা করবো চিন্তা করতেছিলাম। এই পর্যন্ত আমার বয়স তখন প্রায় আপনার 20-21 বছরের মতো হয়ে যায়। তো 20-21 বছরে যাওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে আমার আম্মার কাছে তখন আর কোনো কিছুই নেই। তো আমি তখন আমার নানা ভাইয়ের কাছ থেকে কিছু টাকা আনছিলাম, আমার নানার কাছ থেকে কিছু টাকা আনছিলাম। আমার নানা ভাই কিছু টাকা দেয়, সেই টাকা দিয়ে আমি তখন 2টা দুধের গরু কিনি, 2টা দুধওয়ালা গরু কিনি, এবং এই গরুগুলো দুধ দিয়ে আমি সেই দুধগুলো বিক্রি করে বাজারে নিয়ে, বাজারে আমি গরুগুলারে ঘাস দিই, খাবার খাওয়াই, এগুলো যত্ন আত্নি করি, এবং গরু যেই দুধ দিতেছে এই দুধটা বাজারে নিয়ে বিক্রি করতেছি, ওইটাই আমার প্রফিট, এবং এটা নিয়ে আমি পুরো সংসার চালাই। তখন আমার দাদা মারা গেছে, দাদি আছে পরিবারে। তো এইভাবে আমি তখন চলতেছিলাম, দুধ বিক্রি করতেছি, খাইতেছি, পরিবারকে চালাইতে আসি। এমন করেই তখন সময়গুলো কাটতেছে। বাবার আর কোনো সন্ধান পাওয়া গেল না, বাবা কি আদৌ বেঁচে আছে কি মরে গেছে
এরও কোনো সঠিক ব্যাখ্যা বা সঠিক কারণ কেউই বলতে পারে না। এইরকম করে সময়গুলো কাটতে কাটতে আমাদের পাশের গ্রামের এক মেয়ে, মানে আমাদের পাশের গ্রামের এক কাকি আছে, মানে কাকা আর কি, ওনার হচ্ছে মানে ওনার সবাই লিপির বাবা বলে। তো উনি একদিন আসছিল আমার এখানে দুধের জন্য। আইসা আমারে বলতে আছে যে, অলি তোর গরু তো নাকি খুব ফ্রেশ দুধ দেয়, এবং এই দুধ তো এলাকাতে সবাই নিয়ে যায়, এবং মোটামুটি তুই আমার প্রতিদিন অন্তত 1/2 কেজি করে দুধ দিতে পারবি কিনা। তো আমি তখন বললাম যে আচ্ছা কাকা ঠিক আছে দিয়ে আসবো। ওনারা আবার মোটামুটি টাকা পয়সাওয়ালা মানুষ, বড়লোক মানুষ। তা আমারে বলে তুই প্রতিদিন আমার বাড়িতে দিয়ে আসবি, প্রতিদিন যাবে আমার বাড়িতে দুধ দিয়ে আসবি, তা আমি তোরা টাকা দিব। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি কী করতাম, প্রতিদিন সকালবেলা গরুর দুধ দোহানো হইলে মানে দুধ বিক্রি করতে যাওয়ার আগে ওনার দুধটা দিয়ে আসতাম। তো ওনার দুধটা দিয়ে আসতাম, এরকম করে প্রায় প্রতিদিন আমি চাইতাম। এমন করতে করতে একদিন আমি দুধ নিয়ে যাচ্ছিলাম, ওনার মেয়ে, ওনার বড় মেয়ে নাম হচ্ছে লিলি। লিলি তখন আমাকে দেখছে। লিলি আবার আমার সঙ্গে এমনি দেখলে ভালো করে কথাবার্তা বলে। ও সম্ভবত মানে আপনার স্কুলে কোথায় জানি পড়ে। পরে আমারে বলতেছে যে অলি ভাই দুধ নিয়ে কই যেতেছেন। আমি বললাম তুমকো বাড়িতেই তো যাবো, তাই তুমি দুধটা নিয়ে যাও। পরে বলে ভাই আপনি সারাদিন এত কাজ করেন, গরুর জন্য ঘাস কাটেন, গরু গোসল করান, আবার বাজারে নিয়ে দুধ বিক্রি করেন, আবার সামান্য এই টাকার জন্য আমাদের বাড়িতেও দুধ নিয়ে যান, একটা কাজ করেন। আমি তো এই বাড়িতে প্রাইভেট পড়ি, এবার এই স্যারের কাছে প্রাইভেট পড়ি, তা প্রতিদিন আপনি দুধটা আমার কাছে দিয়ে দিয়েন, আমি আমার বাড়িতে নিয়ে যাবো। আমি একদিন নিয়ে যাবো এবং পরের দিন আবার মানে পাতিলটা নিয়ে আসবো, এরপর আপনি আবার এরপরের দিন দিয়েন। তা আমি তখন দেখলাম যে হ্যাঁ আমার কাজটা একটু সাশ্রয় হয়ে গেছে। ও যদি প্রতিদিন আমার এই কাজটা করতো, আমি কী করতাম, ওর কাছে দুধটা দিয়ে দিতাম, ও দুধটা নিয়ে যাইতো, এভাবে আনতে দিত। তার মাঝে প্রায় মাসখানিক হয়ে গেছে। মাসখানিক হয়ে যাওয়ার পরে একদিন ওর বাবা, আমি যখন মাস শেষে টাকা চাইতে গেছি, ওর বাবা মানে টাকা দিয়ে বলতেছে যে অলি তুমি আর দুধ দিও না। মানে ওনাদের ঘরে গেছে টাকার জন্য, পরে অ্যানিমেলটি দিয়ে বলতেছে অলি তুমি আর দুধ দিও না। তো ওই পিছন থেকে ওই ওনার ওয়াইফই বলতেছে, মানে লিলির মা বলতেছে তুমি ছেলের আগে সব কিছু বলো, না বলে এরকম ডিরেক্টলি মানা করতেছো কেন, এরকম ডিরেক্টলি মানা না করে ছেলেকে সব কিছু বলো। পরে আমি চিন্তা করলাম যে কি বলবে, মানে ডিরেক্টলি কী বলবে। পরে আমারে বলতেছে যে মানে ওর বাবা বলতেছে যে তুমি আমার মেয়ের কাছে দুধ দাও কেন, আমার মেয়েকে তোমার চাকরি করে। পরে আমি বলি কাকা আমি তো আপনার মেয়ের দুধ দিই না, আপনার মেয়ে নিজেই তো বললো যে সে আমার ওখান থেকে দুধ আনবে, আমি তো দিই নেই। পরে বলেন না 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 তুমি এটা অন্যায় করছো, আমার মেয়ের কাছে তুমি দুধ দিবা কেন। মানে উনি মোটামুটি আমার উপরে খুবই খেপে যায়, রেগে যায়। এবং রেগে যাওয়ার পরে আমি তখন আর কোনো কিছু বললাম না, যে ঠিক আছে আমি আর দুধ দিলাম না বা কিছু হইল না। এভাবে প্রায় আস্তে আস্তে করে দিন রাতগুলো পার হইতেছে। আমিও তখন দুধ দেওয়া বন্ধ করে দিছি। তার কিছুদিন পরে একদিন লিলির সঙ্গে আমার আবারও দেখা। তাই লিলি আমার বলতেছে যে ভাইয়া আমার জন্য আপনি আমাদের এখানে দুধ দিতেন, আমার জন্য আপনার দুধ দেওয়াটা বন্ধ হয়ে গেল, আমার কাছে খুব খারাপ লাগে। তো মেয়েটা আমার সঙ্গে কথা বলতো, ওরে আমার খুব ভালো লাগতো। সত্যি কথা বলতে যেটা আমাদের গ্রামের এই মেয়েটা খুবই ভালো। মানে গ্রামের যে কোনো মানুষ কোনো বিপদে পড়লে বা কোন মানুষের কোনো সমস্যা হলে লিলি তখন এগিয়ে আসে, মানুষকে সহযোগিতা করবে। আপনি কোনো একটা বিপদে পড়ছেন, আপনার ঘরে খাবার নেয়, ও আইসা খাবার দেওয়া যাবে, খুবই পরোপকারী আর কি, খুবই এরকম একটা ভালো মেয়ে। তো যাই হোক এই করে করে তখন আমাদের মানে লিলির সঙ্গে মাঝে মাঝে কথা বলতাম। এইটা ওর বাবা কীভাবে জানি ওটাও দেখে যায়, এবং দেখে গিয়ে লিলির সঙ্গে খুব খারাপ ব্যবহারও করে। একটা সময় কী কারণে আমি জানি না লিলিকে আর ঘর থেকে বের হইতে দেয় না, ঘর থেকে তো বের হইতে দেয়ই না, এবং সর্বোপরি ওর পড়াশোনাটাও বন্ধ করে দিল। লিলির পড়াশোনাও তখন বন্ধ হয়ে গেল। তো যাই হোক করে আর আমি দেখি না, এরকম করে তখন দিন রাতগুলো কাটতেছে। এই ঘটনার প্রায় আপনার মাসখানিক মনে হয় কেটে গেছে। মাসখানিক পরে একদিন হলো কি, আমি আমাদের গ্রাম থেকে অনেক দূরের একটা বাজারে গিয়েছিলাম। তো এরপরের দিন আমার বাড়িতে মেহমান আসবে, আমার হচ্ছে ছোটো বোনটারে, যেটা আমার ছোটো, এটারে দেখতে আসবে। আমার ছোটো বোনকে বিয়ে দিয়ে দিব, দেখার জন্য আসবে। তো আমি বাজারে গেছিলাম মাছ আনার জন্য। তো মাছ কিনছি, মাছ কেনার পরে মাছ নিয়ে বাড়িতে আসতেছি। তো আমাদের গ্রামে ঢুকতে হলে খুব শর্টকাট রাস্তাটা হচ্ছে লিলিদের বাড়ির এই দিক দিয়ে একটা রোড আছে, ওই রোড দিয়ে গেলে সহজে হচ্ছে বাড়িতে চলে আসা যায়। পরে লিলিদের বাড়ির পিছন দিয়ে আমি তখন এই দিক দিয়ে বটগাছে, মানে ওইখানে একটা গাছ আছে বটগাছ ছোট, এই বটগাছের নিচ দিয়ে আমি তখন মাছ নিয়ে যাচ্ছিলাম। তখন রাত্র আনুমানিক প্রায় আপনার 11:30 কি 12টার মতো বাজে, এরকমই হবে। তো যাওয়ার সময় যেটা হইলো, হঠাৎ করে আমি দেখলাম যে বটগাছটা জানি কেমন নড়তেছে, চারদিকে কোনো বাতাস নাই, কোনো কিছু নেই, বটগাছটা নড়তেছে। তো নড়তেছে দেখে আমি একটু ভয় পেয়ে গেছি, মানে এখানে একটু দাঁড়াইছি, এবং দাঁড়ানোর পরে দেখলাম কি ভাই, মানে চারপাশ থেকে অনেকগুলো কুকুর একসাথে বেরোইছে। মানে যেগুলো দেখে আমি ভয় পেয়ে গেলাম, কিরে এতগুলো কুকুর একসাথে কোত্থেকে আসছে। এবং কুকুরগুলো এসে আমার চারপাশটা ঘিরে ফেলছে, ঘিরে ফেলে আমার দিকে ভয়ঙ্করভাবে ঘেউ ঘেউ করতেছে, মানে আমাকে কামড় দেবে এমন একটা অবস্থা। তো আমি তো তখন ভয় পেয়ে গেলাম, এবং আমি সুর করতেছি, কুকুরগুলো সরতেছে না, কুকুরগুলো সরে না, খুবই ধাক্কাধাক্কি করতেছি, সরে না। এবং একটা পর্যায়ে আমি হঠাৎ করে লিলিদের বাড়ির দিকে তাকিয়ে দেখতেছি, হাতে একটা লাঠি নিয়ে লিলি তার বাড়ি থেকে বেরিয়ে আসতেছে। মানে এটা লিলিদের বাড়ির পাশেই ছিল। তো
তো দেখার পরে লিলিকে দেখে কুকুরগুলো সব দৌড়ে চলে গেছে। তো চলে যাওয়ার পরে ও তখন আমার কাছে আসছে, আয়সা বলতেছে এত রাতের বেলায় কোথেকে আসছেন? আমি বললাম বাজারে গেছিলাম মাছ কেনার জন্য, আমার বোনটা কালকে দেখতে আসবে, তো এখন কুকুরগুলো আমাকে ধরে বসছে, ব্যাপার কি? আমাদের গ্রামে তো আমি এরকম কুকুর কোনোদিন দেখি নাই, এই ভয়ানক কুকুরগুলো আসছে কোত্থেকে? ও তখন আমাকে বলে আপনার সঙ্গে আমার একটু কথা আছে, এখানে একটু বসেন। এনে ওই বট গাছে নিচে। তখন আমার মাথার মধ্যে কোনো কিছু আসতেছে না যে ওকে বা কেন আমাকে এরকম বট গাছে নিচে বসতে বলে। ও তো আসলে রাতের বেলা এভাবে ঘর থেকে বের হওয়ারও কথা নয়। পরে আমি বট গাছের নিচে বসছি, বসার পরে ও আমার পাশে বসছে, বসে আমাকে বলতেছে অলি ভাই আমার না আপনার জন্য খুব কষ্ট হইতেছে, খুব খারাপ লাগতেছে এরকম। তা আমি বললাম যে কেন, মানে খারাপ লাগার কি আছে, কষ্ট হওয়ার কি আছে? পরে বলে না আপনি দুধ টুধ দিয়ে আমার আব্বার কাছ থেকে কিছু টাকা নিয়ে যাইতেন, পরিবার চালাইতেন, এবং আমার কারণে আপনার এই ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে গেল, সো ভাই সত্যি আমার খুব কষ্ট হইতেছে। আমি বললাম আরে না বাদ দাও, এটাতে কষ্টের কি আছে, আমি গরিব মানুষ, আমার ভাগ্যে যা আছে তাই হয়েছে। পরে বলে ভাইয়া আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো, এরকম করেই বলতেছে। আমি বললাম ঠিক আছে বলো। পরে আমার বলতেছে আপনাকে না আমার খুব ভালো লাগে। তো আমি যেটা মনে করলাম যে মনে হয় যে আমার পছন্দ করে, কিন্তু ওর বাবা তো ওরা আর এখন বাড়ির দিকে বেরোতে দেয় না, বাড়ির ভিতরে আটকায় রাখে, যার কারণে মনে হয় ও আমাকে এই কথাটা বলতে পারে না, বা ও মনে হয় আমাকে পছন্দ করে। তো কথাটা শুনে না আমারটা অনেক ভালো লাগছে, মানে ভিতরটা অনেক ভালো লাগছে যে ও আমাকে পছন্দ করে, বা আমি তখন অনেকটা খুশি হইলাম। পরে আমি বললাম যে লিলি তুমি তো জানো আমরা খুবই গরিব, আমাদের ঘর ভিটা ছাড়া কোনো কিছুই নেই, কিন্তু তোমার আব্বা তো অনেক বড় লোক, তা তোমার আব্বা কি আমাদের এই সম্পর্ক মানবে, বা তুমি যে আমার সাথে প্রেম করো কী দেখা করো, আমি তো দেখতে শুনতে তারা সুন্দর না, বা আমি পড়াশোনা করিনি। পরে আমার বলতেছে না পড়াশোনা না করেন, বাট আপনি মানে যাই বলেন যেটাই বলেন আমার আপনাকে ভালো লাগে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তাহলে আমি রাজি আছি। তো আমাকে বলে আমি তো দিনের বেলায় বেরোতে পারি না, আমার আব্বা তো আমার সারাক্ষণ পাহারা দিয়ে রাখে, আব্বা রাতের বেলায় যখন ঘুমিয়ে যায় তখন আমি খুব কষ্ট করে ঘর থেকে বেরোই, তো আপনার সঙ্গে তো আমি দিনের বেলায় কথা বলতে পারবো না, বা আমাদের দেখাও হবে না, আপনি যদি প্রতিদিন রাতে এই সময় জায়গার মধ্যে আসেন তাহলে আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো, আপনার সঙ্গে কথা বলতে পারবো। আমি বললাম তাহলে তো এটা বেশ আমার জন্য ভালো হয়, কারণ সারাদিন আমি নিজেও অনেক ব্যস্ত থাকি, রাতের বেলায় মোটামুটি আমি ফ্রি থাকি, তুমি যদি রাতের বেলায় আমার সঙ্গে দেখা করো তাহলে আমার জন্য খুব ভালো হয়। পরে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে এরকম করে ওর সঙ্গে কথাবার্তা বললাম। ও বলে আপনি প্রতিদিন চলে আসবেন। তাই আমি বললাম আমি যে আসবো কোন টাইমে আসবো? ও বলে আপনার রাতের বেলায় যে সময় ফ্রি থাকেন ওই সময় আইসেন, আমার ঘরের জানালাটা খোলা থাকবে এদিক দিয়ে, আমি দেখবো, আপনি বটগাছের নিচে আসলে আমি ওখান থেকে চলে আসবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এই কথা বলার পরে ও তখন বাড়িতে চলে গেল, আমি তখন বাড়িতে চলে আছি। যাই যদি চিন্তা করতেছি যে হয়তো কম সময়ের ভিতরে হঠাৎ করে দেখে আমাকে ভালোবাসি বলে ফেললো, বা এই ভয়ানক কুকুরের হাত থেকে আমাকে বাঁচাইলো, মানে সব কিছু মিলিয়ে না আমি একটু অবাকই হয়ে গেলাম যে এইটা আসলে কিভাবে সম্ভব। যাই হোক, এরপরেও আমাকে পছন্দ করে, ও আমাকে ভালোবাসে বা ভালোবাসি বলছে, এটার থেকে তো বড় আর কিছু আমার জন্য হতে পারে না। আমি সিরিয়াসলি অনেকটা খুশি হয়ে গেলাম, মানে অনেকটা আনন্দিত হলাম। এরকম করে তখন ও বাড়িতে চলে গেল, আমি চলে গেলাম। তো পরের দিন আবার আমার বোনের দেখতে আসছে, আমার ছোটো বোনটারে। ওই দিন রান্নাবান্না হলো, খুব রান্নাবান্না করা হয়েছে। আমি তখন ওর জন্য মানে লিলির জন্য বাজারের যে মাছ ছিল বা মাংস ছিল ওগুলো রাইখে দিছি রান্না করা আর কি। তো পরের দিন হলো কি রাতের বেলায় আনুমানিক 12:30 বাজে আমি তখন এগুলো নিয়ে মানে আপনার প্যাকেট করে নিয়ে আসছি এই গাছের নিচে, এবং আসার পরে ও তখন আসছে, মানে আমি যখন গেছি আর কিছুক্ষণ পরে আসছে, এবং আসার পরে ও আমার দিকে তাকে আসে হাসতেছে, বলে গেলে আনছেন কেন? আমি বললাম তোমার জন্য আনছি, যে তুমি আমারে কালকে এই কুকুরগুলো হাত থেকে বাঁচাইলা, তুমি আমার না বাঁচালে তো এই কুকুরেই তো আমার মাছগুলো খেয়ে ফেলতো, তো তুমি বাঁচাইছো এই জন্য আমি তোমার জন্য নিয়ে আসছি। পরে হাসতেছে, বলে আচ্ছা ঠিক আছে খাবো। তো ওরে দিলাম, ও তখন খাইলো, মানে আমার সামনে খাইছে। এরকম করে প্রায় প্রতিদিন ওর সঙ্গে আমার দেখা হতো, মানে প্রতি রাতে ওর সঙ্গে আমার দেখা হতো। আমি প্রতি রাতেই গাছের নিচে আসতাম, বট গাছের নিচে ওর সঙ্গে বসে বসে কথাবার্তা বলতাম, এবং মানে প্রচণ্ড রকমের আমাদের দুজনের মাঝে রোমান্স, কথাবার্তা, মানে সব কিছু খুব ভালোভাবেই চলতেছিল। এভাবে একদিন দুই দিন নয়, প্রায় 1 থেকে 1.5 মাসের মতো প্রতিটা রাতে আমি আসতাম, আমার সঙ্গে কথা বলতো। এভাবে 1-1.5 মাস পর একদিন হলো কি দুপুরবেলা, আনুমানিক আপনার সময় কি হবে 12টা কি 1টা মতো বাজে, এরকম সময়ে আমরা ওই যে দিঘির পাড়, যে দিঘির পাড় থেকে আমার আব্বাকে নিয়ে গেছে, ওইটা তো এখন শ্মশানঘাট হয়ে গেছে, বিশাল শ্মশানঘাট। শ্মশানঘাটের পাশে একটা জমি আমি একজনের কাছ থেকে আপনার নিছিলাম, ওখানে আমি চাষবাস করব। তো ওই জমির মধ্যে আমি তখন মরিচ চাষ করছিলাম, শীতকাল পড়তেছিল, মরিচ চাষ করছিলাম, মরিচ হয়েছে, তো আমি মরিচ উঠাইতেছি, পাকা পাকা মরিচগুলো উঠাইতেছি বিকেলবেলা। তখন সকাল গড়িয়ে তখন বিকেলের দিকে আমি সকালে ওখানে কাজ করছি, বিকেলবেলা তখন আমি লাল মরিচগুলো উঠাইতেছি। তো বিকেলবেলা কাজ করতে করতে হঠাৎ করে আমি দেখলাম কি আমাদের দিঘির পাড়ের ভিতরে একটা ছেলে আর একটা মেয়ে হাঁটতেছে। তো আমি আর খেয়াল করি না যে এরা কারা বা কোত্থেকে আসছে আর এখানে হাঁটাহাঁটি করে কেন, কিছু বলি না, মরিচ খেতে কাজ করতেছি।
তো একটু পরে আমরা এসে ডাক দিয়া লিলি, তখন আমি লিলি আমার ডাক দিয়া বলতেছে যে অলি ভাই এনে কী করেন। পরে আমি এখানে উঠে দাঁড়াইছি যে লিলি দাঁড়াই আছে, ওই লোকটার হাত ধরে আছে, ওই লোকটা ওর হাত ধরে আছে, ওই লোকটার হাত ধরে আছে। এবং ওই লোকটার নাম ছিল সৈকত। ও আমাদের পার্শ্ববর্তী গ্রামেরই একটা ছেলে, ওরে চিনি, ও হচ্ছে ইতালি থেকে আসছে। পরে এইভাবে তখন তাকে আছে, পরে আমি বললাম যে আমি ওর দিকে তাকে আছে, ওই ছেলেটার হাত ধরে আছে। পরে আমি কোনো কিছু বলতেছি না। পরে বলে অলি ভাই কী করেন এখানে। আমি তখন বললাম এই তোর দরকার কি, আমি এখানে কী করি জানা তোর দরকার কি। খুব রাগ হইলো আর কি, যে ও এইভাবে হাত ধরে আছে, ছেলেটার হাত ধরে আছে। পরে এইটা বলার পরে ছেলেটা তখন সৈকত তখন আমার দিকে তেড়ে আসছে, আইসা বলতেছে এই তুই ওরে ধমক দিলি কেন আমারে বলে। আমি বললাম ধমক দিব না, ওই আমার লোকে প্রেম করে তোমার হাত ধরে ঘুরে, এমনিই বলে ফেলছি, এভাবেই বলে ফেলছি যে আমার লোকে প্রেম করে তোমার হাত ধরে ঘুরে। তখন মাথা ঠিক ছিল না, রাগ হয়ে গেছিলাম। তো ওই ছেলের হাত ধরে হাঁটতেছে আর আমার এসে ভাই করে সম্বোধন করতেছে। আর সৈকত নামের যে ছেলেটা, ওই আবার আগে বেশি একটা ভালো ছিল না, এখন ইতালি গেছে, টাকা টুকা কামাইছে, তা মোটামুটি ভালো আছে। এটা বলাতেও তখন করলো কি, লিলি তখন এখান থেকে দৌড়ে আসছে, আসে আমার বলতেছে অলি ভাই এটা আপনি কী বললেন। আমি বললাম কী বললাম ও তুমি আমার লোকে প্রেম করো আর এই ছেলের হাত ধরে হাঁটো, আমি বলবো না। ও আমার বলে আপনি তো একটা ছোটো লোক, এমনিই বলে আপনি তো একটা ছোটো লোক, আপনার সাথে কথা বলাটা আমার ভুল হয়েছে। তা আমি বললাম তুমি আমার ছোটো লোক বলতেছো। বলে হ্যাঁ আপনি একটা ছোটো লোক, আপনার সঙ্গে আমার কথা বলাটাই ঠিক হয়েছে, আপনাকে জুতো দিয়ে পিটানো দরকার। এত রাগ হয়েছে তখন আমার ভিতরে যে ও আমার এরকম কথা বললো কেন। তো বলার পরে আমি তখন রাগ করে বাড়িতে চলে গেছি। সেই রাতে আমি আর ওই গাছের নিচে যাই নাই, যেহেতু আমাকে এরকম এত বড় একটাই কথা বলছে, আমি সে রাতে আর যাই নাই। আর আমি তো জানি ও আসবেও না। ওই রাতটা কেটে গেল। এরপর দিন কেটে গেছে। এরপরের রাতে আমি এমনি হাঁটতে ওখানে গেছিলাম, হাঁটতে গেছিলাম যে ঠিক আছে আমি ও আসে কিনা দেখি, বা ও তো রাতেবেলা আমার সঙ্গে দেখা করতো। আমার বুকটা অনেক ভার হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, ওর জন্য খুব কষ্ট হচ্ছিল, এই জন্যই গেছিলাম। তো বট গাছটার নিচে গিয়া দাঁড়ায় আসি, কিছুক্ষণ পরে দেখলাম ও বেরিয়ে আসছে, বাড়ি থেকে বেরিয়ে আসছে। আইসা ওর সঙ্গে আমার গত পরশুদিন বিকেলবেলা এত ঝগড়া হলো, এত ঝামেলা হলো, ও আমার জুতো দিয়ে মারতে চাইলো, আমাকে ছোটো লোক মোটো লোক বলে কত গালি দিল। বাট আজকে দেখতেছো আমার সঙ্গে এসে কথা বলতেছে, ওর ভিতরে পুরনো কোনো কথাই নেই, ও খুব সুন্দর করে আসছে, এসে আমার সঙ্গে কথা বলতেছে, যেন আমাদের মাঝে কোনো কথা কাটাকাটি হয়নি, কোনো কিছুই হয়নি। তো আমার দিকে তাকায় তাকে হাসতেছে। আমি তখন বললাম যে লিলি গত পরশুদিন তুমি এই কাজটা কী কারণে করলা, তুমি সৈকতের মতো একটা ছেলের হাত ধরে হাঁটতেছো, এটা তো আমার কাছে খুব বেদনাদায়ক, আমার কাছে খুব কষ্টকর, এটা তুমি কেন করলা। ও আমার কিছু বলে না, আমি যখনই সৈকতের কথা উঠবো তখনই বিষয়টা স্কিপ করে এবং হাসে, এই কথাটা বললে হাসে, সৈকতের কথা বললে হাসে। তা আমি ওরা আবার জিজ্ঞেস করতেছি কী ব্যাপার লিলি তুমি হাসতেছো কেন। আমি তোমার জিজ্ঞেস করলাম যে তুমি আমার সঙ্গে এই কাজটা কেন করলা, তুমি আমার সাথে প্রেম করো, আমাকে ভালোবাসো, সৈকতের হাত ধরে হাঁটো, আবার সৈকতের সামনে আমারে বলতেছো যে আমি নাকি তোমার ভাই, তুমি এটা বলবা কেন এটা করলা। ও তখনও হাসে, দূর যাই তোমার সঙ্গে আর কথাই বলবো না, আমিও তোমার সঙ্গে কথাই বলবো না, এটা বলে আমি তখন রাগ করে বাড়ি থেকে ওখান থেকে চলে আসছি। ওর সঙ্গে কথা না বলে বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পরে আইসে শুয়ে রইলাম। পরের দিন আমি আবার কাজকাম করলাম। তো কাজকাম করতে করতে পরের দিন শুনতেছি যে ও আমাদের গ্রামের মানুষের মুখে মুখে শুনতেছি যে লিলির নাকি বিয়ে ঠিক হয়ে গেছে ওই যে পাশের গ্রামের ইতালি প্রবাসী সৈকতের সাথে। তা এইটা শোনার পরে আমার ভিতর তখন খুব কষ্ট কাজ করলো যে ওইটা কেন করলো, ওইটা কী কারণে করলো। তো লিলি কী করতো ওই সময়, কিন্তু লিলি আবার বাড়ি থেকে বের হইতো, বাইরে টাইরে যেত। পরে লিলির বাড়ির এক পাশের বাড়ির এক বান্ধবী আছে, ওই মেয়েটার নাম ছিল সেজুতি। তা আমি তখন সেজুতির সঙ্গে সেজুতির বাড়িতে গেলাম, যাই বললাম যে সেজুতি লিলি আমার সঙ্গে এরকম একটা বেইমানি করলো, আমার সঙ্গে প্রেম করলো, আমারে ভালোবাসলো, এখনও বিয়ে করতেছে সৈকতরে। তাই সেজুতি আমারে বলতেছে যে ভাইটা আপনি কি বলেন, লিলি আপনার সঙ্গে প্রেম করতে যাবে কেন, লিলির সঙ্গে তো আপনার প্রেম হওয়ার কথা না, লিলি তো আপনার সাথে প্রেম করার কথা না। আমি বললাম কেন, আমি কি তোমার কাছে মিথ্যা বলতেছি, আমি সত্যিই বলতেছি লিলির সঙ্গে আমার প্রেম ছিল এবং লিলি আমাকে ধোঁকা দিছে। পরে বলতেছে না ভাই আমার কাছে মনে হয় যে আপনার কোথাও কোনো কিছু ভুল হচ্ছে, মেবি আপনার কোথাও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, লিলি তো আপনার সঙ্গে প্রেম করার কথা না, এবং লিলির পরিবার থেকে লিলির সঙ্গে সৈকতের বিয়ে ঠিক হয়েছে, আমি তো এতটুকুই জানি। এই কথাবার্তা বলার মাঝে সেজুর সঙ্গে কথা বলতেছে, এমন সময় লিলি পিছন থেকে চলে আসছে। করতে গেছে আমি জানি না। পরে আসার পরে সে যদি আমার সঙ্গে লিলিরে বলতেছে যে লিলি তুই এটা কী করলি, প্রেম করলি অলি ভাইয়ের লোকে, আর এখন নাকি বিয়ে করতেছ সৈকত রে। এই কথাটা বলা মাত্র লিলি তখন করলে কি জুতা খুলে আমার গালে ঠাস করে ওর সামনে একটা বাড়ি দিয়ে বসছে, সে যদি সামনে। তো সেদিন আমি আর রাগটা কন্ট্রোল করতে পারি না, আমি ওর চুলের মুঠি চাইবা ধরছি, ধরার পরে এখানে আমি ওরে মারছি, ওর সাথে আমার ইয়ে হয়েছে। তো এইভাবে দশটা একটা পর্যায়ে লিলি তখন বাড়িতে চলে গেছে। এরপরে আমাদের লিলির বাড়ির যে মানুষ আছে এরা আইসা আমার ঘর দুয়ার ভাঙাভাঙি করছে, বড় ধরনের একটা সিনক্রেট হয়ে গেছে, অনেক বড় ধরনের একটা ঝামেলা হয়েছে।
এবং ঝামেলা হওয়ার পরে সেই রাতের বেলায় মানে সেই দিনের বেলায় লিলির আব্বা তখন আমাদের এলাকার চেয়ারম্যানরা জানাইছে। আমিও তখন চেয়ারম্যান কাকারে বললাম যে এই ঘটনা ঘটছে। চেয়ারম্যান কাকা তখন বললো যে ঠিক আছে, তাহলে আমরা রাতের বেলা এটা নিয়ে বসবো। তো এই দিনে আপনার রাত 8টা বাজে, লিলিদের এখানে তখন একটা দরবারের মতো বসছে। তো আমি তখন ওইখানে গেছি, আমার মা গেছে আর আমার দাদি গেছে। যাওয়ার পরে তো সেখানে তখন আমরা কথাবার্তা বলতেছি। আমি তখন বললাম যে লিলি এই বটগাছটা নিচে প্রতিদিন আমার সঙ্গে আসতো, আমার সঙ্গে কথা বলতো, ওর সাথে আমার প্রেম ভালোবাসা, এখনও হঠাৎ করে সৈকতের বিয়ে করতেছে আমারে ধোকা দিয়া। তো লিলির মা করলো কি, এটা শোনার পরে লিলিরে ধরছে, এই তুই এই জন্যই কি একা একা ঘুমাইতি, একা একা থাকতি? তোরে বলতাম আমার সঙ্গে ঘুমানোর জন্য, তুই আমার সঙ্গে ঘুমাইতি না, তুই ওর কাছে যাইতি, এই জন্য তুই আলাদা ঘুমাইতি। ও তখন বলতেছে যে না, সৈকত মাঝে মাঝে রাতের বেলা আসতো, আমি জানালা দিয়ে সৈকতের সঙ্গে কথা বলতাম, এই কারণে আমি একা একা ঘুমাইতাম। লিলির মা বলতেছে যে না, তুই ওর সঙ্গে দেখা করতে, ও কি আর মিথ্যা বলবে? এরকম বলে লিলিকে সবাই অপমান করে, মানে গালাগালি করে, খুব অপমান করে। তো অপমান অপদস্থ করে এবং লিলির মা ওইটা বিশ্বাস করে। লিলির মা পুরো আমার সাপোর্টে আছে যে ছেলে কি আর মিথ্যা বলবে, ওই গ্রাম থেকে এই গ্রামে আসে কি এমনি আসে, তুই অবশ্যই এটা করছিস বলেই ছেলে বলতেছে। যাই হোক ভাই, এরপরে তখন মানে দরবার এখানেই শেষ। লিলির মা লিলির গালাগালি করলো, লিলির বাবা লিলির গালাগালি করলো, এই জায়গা থেকে দরবার শেষ। আমি তখন বাড়িতে চলে গেছি। বাড়িতে চলে যাওয়ার পরে সেই রাত আমার কেটে গেল, আমি ঘুমাইছি। আমি আর যাই না, আমি ওই বটগাছের নিচে আর যাবো না, কারণ এটা তো একটা ইতিহাস হয়ে গেছে, ওখানে গেলেই তো ঝামেলা। আমি আর বটগাছের নিচে গেলাম না গিয়ে আমি তখন আমার মতো করে বাড়িতে পড়ে আসি, বসে আসি। তারপরে 2 থেকে 3 দিন হয়ে গেছে, আমি বটগাছের নিচে আর যাই না। 2 থেকে 3 দিন পরে একদিন রাতের বেলায় হঠাৎ করে আমি দেখতেছি লিলি আমার ডাকতেছে। মানে ওই সময় কিন্তু লিলির বিয়ে ঠিক হয়ে আছে, বিয়ে কিন্তু হয়ে যায় না। লিলি এসে আমার ডাকতেছে আমার ঘরের দরজায়, ডাকতেছে দেখে আমি কী রে, আমার ডাকে কি? 2টা ডাকতেছে। পরে আমি খেয়াল করছি যে কণ্ঠটা লিলি ছিল। পরে আমি দরজাটা খুলছি, দরজাটা খোলার পর দেখি যে লিলি দাঁড়ায় আছে। লিলিকে দেখে বিশ্বাস করে আমার কলিজাটা বিশাল বড় হয়ে গেছে। আমি ভাবছিলাম যে ও আমার কাছে ক্ষমা চাইতে আসছে, ভেবেছিলাম ও হয়তো আমারে বলবে যে আপনার সঙ্গে আমার মিসবিহেভ করা বা খারাপ আচরণ করাটা ঠিক হয়নি, আপনি আমাকে মাফ করে দেন, বা আমাদের সম্পর্কটা হয়তো ও আবার ঠিক করে নেবে, এটা ভাবছিলাম। তো ভাবার পরে আমি তখন গিয়ে ওখানে ওর সঙ্গে কথা বলতেছি। আমার দিকে তাকায় আসে, আমি ওর দিকে তাকায় আসে, ও হাসতেছে। আমি বললাম হাসতেছো কেন, কী ব্যাপার হাসতেছো কেন? তো এইভাবেই 2-3 বার কথা বলার পরে হঠাৎ করে আমার দাদি যে রুমে থাকতো ওই রুমের দরজা দাদি খোলে। দাদি দরজা খুলে দাদি আমারে বলতেছে যে অলি এনে কী করিস? এটা বলার পরে আমি দাদির দিকে তাকায় আবার সামনের দিকে তাকায় দেখলাম যে লিলি ওখানে নাই, আমার সামনে দাঁড়ায় ছিল, এখন দেখি যে নাই। না থাকার পরে আমি কিরে মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেল। দাদি তখন ঘর থেকে বেরিয়ে আসছে, আইসা আমারে বলে কিরে এখানে দাঁড়ায় আছিস কেন? আমি বললাম তুমি দেখো না আমি লিলির সঙ্গে কথা বলতেছি। বলে কোন লিলি? আমি বললাম অমুক গ্রামের লিলি। পরে বলি লিলি এখানে আসবে কোত্থেকে? আমি তো লিলি দেখিনি, আমি তুই একা একা দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিস। আমি বললাম দাদি আমি তো এটাই বলতেছি যে লিলি আমার সঙ্গে আসলো, আমার সামনে ছিল, আমি ওর সঙ্গে কথাবার্তা বললাম, এখনও হঠাৎ করে কই চলে গেছে। আমার দাদি তখন বিষয়টা কিছুটা মানে আপনার সন্দেহ করে ফেলে। সন্দেহ করে দাদি আমাকে তার রুমে নিয়ে যায় যে তুই আমার ঘরে আয়। আমাকে দাদি রুমে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে দাদি আমারে খাটের উপরে বসায় বলে বল তো তোর কী হয়েছে? আমি বললাম যে না দাদি কিছু না। দাদি আমারে বলে বল। ওই দিন আমি দরবারও তোর কথাবার্তা শুনে আমার কাছে মেয়েটার দিকে আমি তাকাইছি, বাট আমার কাছে মনে হয় না যে মেয়েটা মিথ্যা বলতেছে, এখানে কোনো না কোনো একটা ঝামেলা তৃতীয় পক্ষ কেউ করতেছে, মানে কী হয়েছে তোর সঙ্গে, আমার সঙ্গে বল। পরে আমি দাদিকে পুরো বিস্তারিত খুলে বললাম, ওই যে মাছ আনা থেকে শুরু করে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে ওই জায়গা থেকে শুরু করে আমি তখন বিস্তারিত আমার দাদিকে বলছি। দাদিকে বলার পরে ধাই তখন আমাকে বলতেছে ওরে আল্লাহ, তাহলে তো ঝামেলা লাগাইছে অন্য কেউ লাগাইছে। এইটা তো আমরা শুধু মেয়েটার দোষ দিলাম, মেয়েটার তো আসলে দোষ নাই। রাতের বেলায় দাদি আমার নিয়ে ঘরে ছিল, সকালবেলা দাদি আমার নিয়ে ডিরেক্টলি কবিরাজের বাড়িতে গেছে। কবিরাজের বাড়িতে যায় বলতেছে যে এমন ঘটনা, আমার নাতিতে এই ঘটনা ঘটাইছে, এখন এটা কি? পরে কবিরাজ দেখে হাসতেছে, উনি হাসি থামাইতে পারতেছে না। আমার দাদি বলে কী ব্যাপার আপনি হাসেন কেন? আমাদের গ্রামে এত বড় একটা ঘটনা ঘটে গেল এবং মানুষে একটা মারামারি মতো একটা অবস্থা হইলো, এত কিছু হইলো, আর আপনি দেখে হাসতেছেন। কবিরাজ বলে আমি হাসতেছি এই কারণে, ঝামেলা যে লাগাইছে সে তো ওর মতো করে আছে, ওই তো হাসে, যে ঝামেলা লাগাইছে সেও হাসে, কিন্তু আপনারা মারামারি করেন। আমার দাদি বলে আপনার কথা ঠিক বুঝি না, আপনি কী বলতেছেন? পরে বলে যে এই মূলত ঝামেলাটা লাগাইছে একটা পুরী, এবং পুরীটা ঝামেলাটা লাগাইছে, পুরীটার নাম হচ্ছে রূপা। ওই ঝামেলাটা লাগাইছে এই রূপা, এই লিলি সাইজা আপনার নাতির সাথে কথা বলছে, আর আপনার নাতি মনে করছে এটা আসলেই লিলি। এটা লিলি না, এটা একটা পরী। তবে ভালো হয়েছে আপনার আমার কাছে আসছেন, এই পরীটা কিন্তু আপনার নাতিকে আগে পরে নিয়ে যাইতো, আজকেই নিয়ে যাইতো, গতকালকে রাতেই কিন্তু পরীটা নিয়ে যাইতো। ভাগ্য ভালো যে আপনি হঠাৎ করে দরজা খুলছেন, আপনি দেখছেন, নাহলে তারা সেদিন রাতে আপনার নাতিকে নিয়ে চলে যেত। আমার দাদি তখন কান্নাকাটি শুরু করে, ওয়াল্লাহ এটা আপনি কী বলেন, আমার নাতিরে নিয়ে যাইতো?
আমার নাতিরে নিয়ে গেলে তো আমি বাঁচবো না, আমার নাতিরে কেন নিয়ে যাবে? বড় বলে হ্যাঁ আপনার নাতিকে নিয়ে যাই, তো ভাগ্য বলো আপনি দরজা খুলছেন। তো ঠিক আছে, এটা আসলে মূলত একটা পরী ছিল, এই পরীটাই লিলির রূপে এসে আপনার নাতির সঙ্গে এগুলো করতো। একটা কাজ করেন, আমি ওরা তাবিজ পরাই দিয়েছি, ও ভালো হয়ে যাবে। তো তাবিজটা তখন পড়ায় দিছে, পড়ায় দেওয়ার পরে মানে আমি তখন আমার ভিতরে এটা মানে কোনোভাবেই বিশ্বাস হয় না যে এটা লিলি না। মানে আমি তখনই শিওর যে এটা কোনো একটা মানে পরী না, এটা লিলি। আমি জানি তখনও লিলি, আমি এটা বিশ্বাস করি এটা কোনো একটা পরী। তো বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে এই বাড়িতে আসার 2 দিন পরে, 2 থেকে 3 দিন পরে এই লিলির বিয়ে। পুরো গ্রামবাসীকে দাওয়াতটাও দিছে লিলির বিয়ে। মানে আমি তখন একদম একগোড়া হয়ে পড়ে আছি। তো লিলির যে বান্ধবী আছে আপনার এই সে যদি আমারে বললো যে অলি ভাই আমার কাছেও মনে হয় যে লিলি মনে হয় ডবল টাইমিং করছিল। আপনার যেটা মনে হয় আমার কাছে এটা মনে হয় যে লিলি মনে হয় ডবল টাইমিং করছিল, আপনার সাথে প্রেম টেম করছে বা আপনার সঙ্গে লিলির ভালোবাসা ছিল, কিন্তু মূলত মানে এখন মানে ও হচ্ছে তো আপনাকে বিয়ে করবেন, আপনি যেহেতু গরিব, যেহেতু সৈকতের টাকা পয়সা আছে, এই জন্য মনে হয় সৈকতকে বিয়ে করে ফেলছে। আমার কাছে এটা মনে হয়, কারণ লিলি মেয়েটা কিন্তু এরকমই। এটা আমাকে সে যদি বলে, আমি বললাম যে সে যদি আমার দাদি বলতেছে যে আমার নাকি পরী ধরছে, লিলির রূপে নাকি একটা পরী এসে আমার সঙ্গে দেখা করছে, আমার সঙ্গে কথা বলছে, এটা নাকি একটা পরী ছিল। তো মেয়ে মানে সে যদি তখন হাসতেছে, হাসে এসে বলে ভাই আপনি এগুলো বিশ্বাস করেন? মানে এই সময় আইসে কি কেউ জিন পরে এগুলো বিশ্বাস করে? আর একটা পরী লিলির রূপে এসে আপনার সঙ্গে কথা বলছে, আপনার সঙ্গে প্রেম করছে, দূর বা এগুলো পুরোই মিথ্যা কথা, এটা লিলি একটা কাহিনী করছে। তখন আমার বুকটা ভেঙে গেছে, খুব কষ্ট পাইছি যে ও আমার সাথে এইভাবেই চিটিংটা করলো। ও আরেকটা মানুষকে ভালোবাসতেই পারে, আরেকটা মানুষকে বিয়ে করতেই পারে, তাই বলে আমার সঙ্গে কেন মানে এরকমটা করলো? মানে ভিতরে খুব কষ্ট হয়েছে যে আমি গরিব বলে হয়তো আজকে আমাকে ছেড়ে গেছে। তো যেদিন লিলির বিয়ে হয়েছে ওই দিন মনে হয় আমার জন্য কি আমার, আমি খুব কান্না করছে। কান্না করে সেদিন স্বপ্ন দেখলাম যে ও যেহেতু ইতালিতে গেছে, মানে সৈকত যেহেতু ইতালিতে থাকে এই জন্যই তো লিলি সৈকতের বিয়ে করছে। বাট আমি যদি ইতালি থাকতাম তাহলে হয়তো লিলি আমাকেই বিয়ে করতো। তা যে করে হোক আমাকে ইতালি যাইতে হবে, মানে তখন থেকে আমার প্ল্যানিং আমি ইতালি যাব। মানে আল্লাহর কি হুকুমের কিছুদিন পরেই আমাদের এলাকার এক লোকের মাধ্যমে আমি তখন খবর পাইলাম তারা লিবিয়াতে মানে লিবিয়া থেকে ইতালিতে লোক নেয় আমাদের এলাকার এক লোকের মাধ্যমে। তো আমাদের মানে মাথার উপর অনেকেই এভাবে ইতালিতে গেছে। তারপরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি যাব, কথাবার্তা বলছে। তো টাকা হচ্ছে 3 লাখ টাকা দিলে এখান থেকে লিবিয়া নিয়ে যাবে এবং লিবিয়া থেকে ডিরেক্টলি হচ্ছে আপনার হাওয়াই বোটে করে ইতালি নিয়ে যাবে। তো আমার কথা হচ্ছে যে ইতালির জন্য আমি আমার ভালোবাসা মানুষরা হারাইলাম। আজকে যদি আমি ইতালিতে থাকতাম তাহলে তো লিলি আমার বিয়ে করতো। আজ আমি ইতালিতে ছিলাম না বলে, আমি গরিব বলে লিলি আমাকে ছেড়ে চলে গেছে। সো আমি এই 3 লাখ টাকা দিয়ে ইতালি যাব। তা মারে তখন বলছি, মা তখন বলতেছে যে না, মা মুখের উপরে মানা করেছে যে না তোর এখনও, আমার একটা বোনের বিয়ে হয়েছে, 2টা বোন এখনও বিয়ে হয়নি। আমা বলতেছে তোর 2টা বোনের এখনও বিয়ে হয়নি, এই সময়ের ভিতরে তুই ইতালিতে যাবি, কোনো দরকার নাই, তুই বাড়িতে কিছু একটা কর, তো যাওয়ার দরকার নাই। আমি বলছি যে 3 লাখ টাকা ওরা লিবিয়া নিয়ে যাবে ফ্লাইটে এবং লিবিয়া থেকে ইতালি নিয়ে যাবে, না আমি যাব না। আম্মা রাজি হচ্ছে না, আম্মা দিবেই না। পরে আম্মুর সঙ্গে ঝগড়াঝাটি ঝামেলা করতেছি। তো আমার দাদির কিছু জমানো গয়নাগাটি ছিল, মানে এগুলো আমার দাদির নিজেরই গয়নাগাটি। তো দাদির ওই নিজের গয়নাগাটিগুলো আমি তখন দাদি আমাকে দিল। দেওয়ার পরে দাদি আমার আবার দাদির যে ভাইয়েরা আছে ওরা আবার অনেক ভালো অবস্থানে, আমার দাদির ভাইয়েরা মনে কিন্তু আবার খুব বড় লোক। পরে দাদি ওখান থেকে আমাকে টাকাটা ম্যানেজ করে দিছে। ম্যানেজ করে দিয়ে আমারে বললো যে ঠিক আছে তুই এই টাকাটা দিয়ে যা, তবে যাই করবি যেটাই করবি ভেবে চিন্তা ভাবনা করে করবি। তাই আমি বললাম আচ্ছা দাদি ঠিক আছে, এই নিয়ে তুমি চিন্তা করো না, যে ইনশাল্লাহ এটা আমার জন্য ভালোই হবে। পরে দাদির কাছ থেকে টাকা নিয়ে টাকা জমা দিয়েছে। আম্মা তো পাঠাবেই না, আম্মা তো মুখের উপরেই মানা করতেছে, তোর যাওয়ারই দরকার নাই, তুই যাইছে না, তুই যাইস না। এরপর আমি টাকা পয়সা জমা দিলাম। কিছুদিন পরে তখন তাদের ডেট পড়লো, আমাকে বাংলাদেশ থেকে তখন ইন্ডিয়াতে নিয়ে গেল। ইন্ডিয়াতে গেলাম এবং ইন্ডিয়া থেকে ফ্লাইটে করে দুবাইতে নিয়ে গেছে এবং দুবাই থেকে ফ্লাইটে আমাদেরকে লিবিয়া নিয়ে গেছে। বেঙ্গাসি বলে একটা এয়ারপোর্ট আছে, ওই এয়ারপোর্টে তখন আমাদেরকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমি তখন ওই এয়ারপোর্টে নামছি। এয়ারপোর্টে নাইমা আমার ভিতরটা তখন মানে কেমন কেমন করতেছে, আমি ইতালিতে যাব। বেঙ্গাসিতে নামার পরে ওইখানে 3 দিন 4 দিন পর্যন্ত ছিলাম, 4-5 দিন ছিলাম। 5 দিন থাকার পর ওরা এইখান থেকে আমাকে আরেক জায়গায় নিয়ে গেছে। এভাবে প্রায় 3টা জায়গা মানে আপনার চেঞ্জ করছে। 3টা জায়গা চেঞ্জ করার পরে আমাকে তখন ইতালিতে পাঠিয়ে দিবে। ইতালির মানে গেমিং টেমিং হইতেছে। ওইখানে যাওয়ার পরে এক জায়গার ভিতরে দাঁড়ালে তখন আরও টাকা চাইতেছে। তাই বললাম যে 3 লাখ টাকাই তো কন্ট্রাক্ট, বলেন আরও টাকা লাগবে। এইবার চাইতেছে 5 লাখ। তো এখন 5 লাখ টাকা আমি কোত্থেকে দিব? মানে 5 লাখ টাকা দিলে তারা গেম দিবে, কিন্তু ওটা খারাপ কোনো না, যে খারাপ কোনো চক্র তা না, তবে তাদের 5 লাখ টাকা লাগবে। তা আমি তখন এই বাড়িতে যোগাযোগ করতেছি, সবার সঙ্গে যোগাযোগ করতেছি যে যদি আমার 5 লাখ টাকা হয় তাহলে আমি ইতালিতে চলে যেতে পারবো এবং ইতালিতে গেলে তো আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। তখন তো আর আমাদের পরিবারে কোনো অভাব অনটন এগুলো কিছুই থাকবে না এবং সব কিছু থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমি ইতালিতে চলে যাব, এটাই চিন্তা ভাবনা করতেছিলাম। তা আমি আমার দাদিরে জানালাম, মায়েরে জানালাম না যে বাড়ি থেকে তারা এত টাকা কোত্থেকে দিবে, এখনও 2টা বোনের বিয়ে হয়নি।
এবং বাড়ি করে তো টাকা নাই নাই নাই, মানে খুবই মানে একটা ঝামেলায় তখন পড়ে গেছিলাম। মায়ের কাছে তখন কান্নাকাটি করতেছি যে মা তুমি টাকাটা যে করেই পারো ম্যানেজ করে দাও, যে তুমি যদি টাকাটা ম্যানেজ করে দাও তাহলে আমি যাইতে পারবো, তুমি টাকাটা দাও, মানে মায়ের কাছে কান্নাকাটি করতেছি। এই কান্নাকাটি করতে করতে একটা পর্যায়ে মা তখন বলে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি দেখি কী করতে পারি। এই কথা বলে মা তখন সিদ্ধান্ত নিল যেহেতু আমাকে ওখানে মেরিয়ে ফেলবে, হয় আমাকে টাকা দিতে হবে, টাকা দিলে আমাকে ইতালি পাঠাবে, আর যদি টাকা না দিয়ে তাহলে ওখানে আমাকে মেরে ফেলবে। আম্মা তখন জমি মানে বেচার সিদ্ধান্ত নিল, মানে জমি বলছে আমাদের যে বিটাটা আছে আর কি, আমাদের ঘর বিটাটা, আমাদের পুরোটা ঘর বিটা বিক্রি করে দিল। এবং ঘর বিটা বিক্রি করে দিয়ে আরেকজন দালালের মাধ্যমে আমার আম্মা তখন টাকা পাঠায়। এবং টাকা পাঠানোর পরে ওরা তখন আর গেম দেয় না, ওই টাকা পাঠাইছে, টাকা পাঠানোর পরে গেম দেয় না, আরও টাকা যাইতেছে, আরও টাকা লাগবে। তো এবার আমি বলছি যে ভাই হয় আমার মেরে ফেলে, নাহলে আমার ইতালি পাঠিয়ে দেন, আমি বাড়ি থেকে আর টাকা আনতে পারবো না, আমি বাড়িতে ফোন দিব না। তো ওরা আমারে মারছে, মানে প্রচুর টর্চার করছে, অত্যাচার করছে, আমি আর ওদেরকে আর টাকা দিই নাই। টাকা না দেওয়ার পরে অনেক দিন আমাকে ওখানে প্রায় 2-2.5 মাসের মতো আমাকে ওই জায়গার মধ্যে আটকায় রাখে, আমি খুব কষ্টে ছিলাম। 2-2.5 মাস পরে একটা দালাল পাই, ওইটার বাড়ি আবার মাদারীপুর, আমাদের মাদারীপুর। ওই দালালটারে যখন আমি ধরলাম, ওই দালালটা তখন আমার বললো যে ঠিক আছে আমার পাঠাই দিবে, মানে ওর কাছে অনুরোধ করলাম। তো অনুরোধ করার পরে দেন ও তখন বলছে যে ঠিক আছে আমার এই এক গেম দিবে, যেহেতু আমি টাকা আগে দিয়ে দিছি। পরে ওই গেমে আমার তখন পাঠাইলো, পাঠানোর পরে আমি ইতালিতে যাব। আমরা তখন হাওয়াই বোর্ডে উঠছি, হাওয়াই বোর্ডে ওঠার পরে হাওয়াই বোর্ড তো ছেড়ে দিল। মাঝখানটা বরাবর যাওয়ার পরে ভাই হঠাৎ করে হাওয়াই বোর্ডের যে ইয়েটা ছিল ওটা ছুটে গেছে, মানে বোর্ডটা তো প্লাস্টিকের মতো এরকম করে বেলুনের মতো ছিল, ওইটা ফুটে গেছে। মানে এটা ফুটে গেছে বলতে ছুটে গেছে, মানে একদম সোজা হয়ে গেছে। তো যারা ওইখানে ছিল আর কি, মানে যিনি গেম দিছে আর কি, উনি আবার লিবিয়ার নাগরিক। সেই তখন পাশে মাছের বোট ছিল, মাছের বোটগুলো ডাকতেছে, বোটগুলোও আসে না। মাছের বোটগুলো ডাকতেছে, এরা কি আসলে দেখে নাই নাকি তা জানি না, কিন্তু ওরা আসে না। মানে তখন আস্তে আস্তে করে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, মানে বাস বুঝি ওটা করি নেই, মানে অবস্থা খুব খারাপ। আমি আবার একটু মোটা ছিলাম, স্বাস্থ্য তখন আমার বেড়ে গেছিলো, বাড়িতেই থাকা অবস্থায় স্বাস্থ্য বাড়ছে। তা আমি আবার সাঁতরাইতেও পারতেছিলাম ওই জায়গার মধ্যে, তখন খুব কষ্ট আছে, মানে আমি তখন নিশ্চিত ছিলাম যে আমি মারা যাব, মানে আমার তখন আর মাথার মধ্যে কোনো কিছু নেই, আমি মারা যাব ওটা আমি নিশ্চিত। এবং চোখ টোক বন্ধ করে ফেলতেছে, অলরেডি সাগরের নোনা জলের পানিও তখন খেয়ে ফেলছে, গভীর রাত, মানে আকাশে তখন চাঁদ তারা দেখা যাইতেছে, বাট আমি নির্ঘাত মৃত্যুর দিকে তখন ডুবে যাচ্ছিলাম। তো ওই সময়ের ভিতরে ভাই হঠাৎ করে আমার মনে হলো যে, মানে এটা আমার হঠাৎ করে আমার মেমোরিতে আসলো, আমার হাতে কিন্তু তখনও তাবিজটা ছিল। তাই মেমোরিতে আসছে লিলিদের বাড়ির পিছনে আমি মাছ নিয়ে যাচ্ছিলাম, এই সময়ের ভিতরে আমাকে অনেকগুলো কুকুরে ধরছে। তা এগুলো তো মানে ওদের বাশ্রমতে কুকুর ছিল না, এগুলো জিন ছিল। এবং লিলি হচ্ছে আপনার পরি ছিল, এবং ও এসে আমাকে বাঁচাইছে, মানে ওই কুকুরগুলো হাত থেকে আমাকে বাঁচাইছে। তো আজকে তো আমি মরে যাচ্ছি, আমি তো মৃত্যুর ধার প্রান্তে চলে গেছি, আমি মারা যাব। তো হাতে তাবিজটা যদি খুলে ফেলে হয়তো লিলি আমাকে বাঁচাতে পারে। আমি তো তখনও বিশ্বাস করি না যে লিলি কোনো একটা পরি ছিল, আমি তো এটা বিশ্বাসই করি না। আমি বললাম যে এটা আমাদের লিলিই ছিল, এবং ও আমার সঙ্গে চিটিং করছে, আমার সাথে বেইমানি করছে, আমি এটাই বলতেছি। এরপর আমি করলাম কি, হাতের যে তাবিজটা ছিল, হাতের তাবিজটা তখন টান দিয়ে ছিঁড়ে ফেলছে, যে ভাগ্যে যা আছে তাই হবে, হয় বাঁচবো নয় মরবো, দুইটার একটা, এটা বলে তখন হাতের তাবিজটা দিলাম টান। হাতের তাবিজটা টান দিয়ে আমি তাবিজটা তখন ছিঁড়ে ফেলি, মানে খুব শক্তি দিয়ে তাবিজটা টান দিই, মানে ডাবল কাঁচি দিয়া ছিল, টান দিয়ে তাবিজটা ছিঁড়ে ফেলি। এবং তাবিজটা ছিঁড়ে ফেলার পর আমি তখন তাবিজটা মানে ফালাই দিই, একদিকে তখন ফালাই দিই, অনেকে তখন ডুবে গেছে, মানে অনেকে তখন ডুবে গেছে, আমি দেখতেছি ডুবে যাচ্ছে, মরে যাচ্ছে। চোখটা তখন বন্ধ করে ফেলাম, এবং চোখটা বন্ধ করে দোয়া পড়তে শুরু করি। এই করতে করতে আস্তে করে আমি অজ্ঞান হয়ে যাই, মানে আমার আর কোনো কিছু, মানে কোনো মেমোরিজ বা কোনো স্মৃতি মনে নেই। এবং আমার যখন জ্ঞান ফিরে, আমি তখন দেখতে পাই যে আমি আপনার একটা পাড়ে, মানে সাগরের একটা পাড়ের মধ্যে শুয়ে আছি। তখন অলরেডি সকালবেলা, সাগরের একটা পাড়ের মধ্যে শুয়ে আছি, এবং চারদিকে আপনার একদম মানে নীরব, কোনো মানুষটা এরকম একটা পাড়ের মধ্যে শুয়েছে, মনে যেন কেউ আমাকে শোয়ায় রাখছে। আমি এখান থেকে তখন আস্তে আস্তে করে উঠছি, ওঠার পর মানে এপাশে ওই পাশে কাউকে দেখতেছে না, এটা কোন জায়গা তাও জানি না। পরে আস্তে আস্তে করে এখান থেকে বেরোয় সামনের দিকে যাইতেছি, যাওয়ার সময় দেখলাম যে ওখানে ইতালির পতাকা, মানে একটু রোডের দিকে গেলাম, রোডের দিকে যাওয়ার পরে বুঝতে পারলাম যে ইতালির পতাকা। যেহেতু ইতালির পতাকা দেখলাম, তখন আমি শিওর হয়ে গেলাম যে না, এটা তো ইতালি। তো এখন আমি ইতালিতে আসলাম কীভাবে, কারণ আমি তো ওইখানে মানে সাগরের মাঝখানে, আমি তখনও আমরা লিবিয়ার এরিয়ার মধ্যেই ছিলাম, আমরা তখন ইতালিতে ঢুকি নাই, এটা লিবিয়ার এরিয়া, এবং লিবিয়ার ওই এরিয়ার মধ্যেই কিন্তু আমাদের এই বোটটা এইভাবে ফেটে গেছিলো। তা আমাদের তো ফিরে আসার কথা, আমাদের সবাই মৃত্যুর কথা, কিন্তু আমি এখানে কীভাবে আসলাম আমি এটা বুঝতে পারলাম না। না পারি আমি তখন সামনের দিকে হাঁটতেছি, হাঁটতে এমন করে আমি তখন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম যে না, এটা ইতালি, আমি ইতালির মধ্যে আছি। খুশিও হলাম তখন, একে তো খুশিও হলাম, মানে খুশিতে আত্মহারা হয়ে গেলাম যে আল্লাহ, এটা কীভাবে সম্ভব, আমি ইতালিতে চলে আসছি। আর সেকেন্ড কথা হলো আমার আনলো কে, আমি কীভাবে আসলাম। তো এইখানে যাওয়ার পরে আস্তে আস্তে করে নিজের স্থায়ী ঠিকানা নিলাম,
এবং নেওয়ার পরে তখন আমার কাছে মনে হলো যে আমি তো হাতে তাবিজটা খুলে ফেলছি। এটাই শুধু আমার মনে আছে যে আমার মনে হয়েছে যে লিলিদের বাড়ির পিছনে পরীটা আমাকে বাঁচাইছে কুকুরের হাত থেকে, তো আমি তাবিজটা খুলে ফেলি। আমি তখনই তাবিজটা খুলে ফেলছি, শুধু এটুকু আমার মনে আছে। তাহলে হয়তো এই পরীটা আমাকে বাঁচাইছে, এটাই মনে হয়েছে। হওয়ার পরে আমি তখন ওখানে প্রায় 15-20 দিনের মতো কেটে গেছি ইতালিতে। বাট আমি পরিবারের সঙ্গে যোগাযোগ করি, আমার মাকে বলি, দাদিকে বলি যে আমি চলে আসছি, আমি ইতালিতে আসি। এবং তারাও তখন অত্যাধিক খুশি হয় যে আলহামদুলিল্লাহ আমি ইতালিতে চলে আসছি। তারাও তখন হ্যাপি যে আমি ভালো আছি, আমার সঙ্গে তারা কথাবার্তা বললো। কিন্তু এখন মনের ভিতরে প্রশ্ন জাগলো যে কিভাবে আমি আসলাম, আমি তো ইতালিতে আসার কথা না। পরে আস্তে আস্তে করে অনুশোচনা করতে শুরু করলাম যে মেবি পরীটাই আমাকে আনছে বা পরীটাই আমাকে আনছে, এটাই তখন মনে হলো। এটা হওয়ার পরে আমি তখন এই পরীর উপাসনা করতে শুরু করলাম, নিজের মতো করে বাংলাদেশ থেকে বইটই আনলাম এবং এনে আমি ঠাকুর দিয়ে অনেক মানে ইতালিতেও অনেকজন আছে, আফ্রিকান কিছু লোক থাকে যারা এগুলো করে, ওদের সঙ্গে কথাবার্তা বললাম, বলে আমি এর উপাসনা শুরু করলাম, মানে ওরে আমার ভিতরে আনার জন্য। এভাবে দীর্ঘ প্রায় আমি 8 মাস পর্যন্ত নিজের মতো করে ইতালির মাটিতে বসে তখন আমি উপাসনা করি এবং 8 মাস পরে আমি ওর সন্ধান পাই। স্বপ্নদস্যও আসে স্বপ্নের মাধ্যমে এবং এইসব আমাকে বলে যে তুমি আমার উপাসনা করো না, আমি তোমার কাছে আসতে চাই না। যদি তোমার জীবনে বড় ধরনের কোনো বিপদে আমি সাহায্য করবো তোমাকে, কিন্তু তুমি আর আমার কাছে মানে আমাকে এভাবে ডেকো না, আমি এভাবে আসতে চাই না। তো এরকম করে 8 মাস পরে শুধু আমাকে স্বপ্নেই সময়কে এই কথাটা বলে যায়। তো যাওয়ার পরে আমি আর ওর সঙ্গে আর কোনো যোগাযোগ রাখিনি বা আর ওরা আমি ডাকি নাই। তো আমি তখন ইতালিতে থাকতাম, কাজ কাম করতাম, অনেকের সঙ্গে পরিচয় এবং একটা সময় আমার কাগজপত্র মোটামুটি ঠিক। আমি ইতালিতে 8 বছর ছিলাম একটানা 8 বছর থাকার পরে আমি তখন বাড়িতে যাই। 8 বছর পরে বাড়িতে যাওয়ার পরে জানতে পারি আমার দাদি মারা গেছে এবং দাদির কবর জিয়ারত করি এবং জিয়ারত করার পরে আমি তখন আমাদের এলাকার যেই একটা নামকরা কবিরাজ ছিল, তখন অনেক বুড়ো হয়ে গেছে, মানে একদম বয়স্ক, ওনার কাছে গিয়ে আমি তখন পুরো বিস্তারিত ঘটনাটা খুলে বলি। ওখানে তো আফ্রিকানদের মাধ্যমে আমি পুরোটাকে পাইছিলাম, স্বপ্নদোষে আসছে। পরে এখানে আমি তখন এই লোকটাকে বললাম যে এমন ঘটনা আমাদের ওই কবিরাজেরকে, যে আমি এইভাবে মরতেছিলাম, এখান থেকে আমি বাইচে আসছি। উনি তখন বলে যে পরীটা তাহলে তোমাকে বাঁচাইছে। তো উনি বলে যে ঠিক আছে, তাইলে আমি চেষ্টা করবো ওই পরীটার সঙ্গে তোমাকে দেখা করানোর জন্য। পরে উনি ওনার মতো করে অনেক চেষ্টা করে, বাট উনি আর আমাকে মানে আমার সঙ্গে ওনার ওই আর দেখা হয় না, মানে পরীটা আর আসে না। এইভাবে বাড়িতে যাওয়ার 1.5 মাস পরে আমি হঠাৎ খবর পাইলাম যে লিলি একদিন আমার সঙ্গে দেখা করতে নাকি আমার বাড়িতে আসছিল। আমি তখন বাড়িতে ছিলাম না, মাদারীপুর শহরে গেছিলাম। বাড়িতে আসার পরে জানতে পারি যে লিলি আমার সঙ্গে দেখা করতে আসছে। তো আমার মারে জিজ্ঞেস করলাম যে লিলি আসছে কেন? মা বলে আসছে তোর সঙ্গে দেখা করতে। তো আমি বললাম কেন, ওর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে না? আমার আম্মা বলে না ওর তো বাচ্চা কাচ্চা হয় নাই, ওর বাচ্চা কাচ্চা হয় নাই দেখে তো ওর জামাই আরেকটা বিয়ে করছে, করার পরে তো ওর জামাইকে ছেড়ে চলে আসছে। আমি তখন বললাম যে কী বলেন আপনি, ওর আমার জামাইকে ছেড়ে চলে আসছে? বলে হ্যাঁ, ওর জামাইকে ছেড়েও চলে আসছে। পরে আমি বললাম যে তাইলে তো ওর সঙ্গে দেখা করা যায়। পরে দেখা করছি, দেখা করার পরে ও নিজে অনেক অনুতপ্ত এবং ও আমারে বলতেছে, আমি কোরআন মাথা নিয়ে বলতে পারবো যে না আসলে আমি মানে আপনার সঙ্গে আমি দেখা করি নাই, আমি কখনোই আমাদের বাড়ির পিছনে রাত্রেবেলা আমি বট গাছের নিচে আসিনটা পুরোই মিথ্যা কথা, আর যদিও সত্যি হয়ে থাকে তবে সেটা অন্য কিছু ছিল, আমি ছিলাম না। পরে এগুলো হওয়ার পরে আমি তখন ওরে ডিরেক্টলি প্রস্তাব দিলাম যে লিলি আমি তোমাকে বিয়ে করতে চাই, যেহেতু তোমার এরকম হয়েছে। আমাকে বলে যে না, আমি একটা বিবাহিত মেয়ে, অনেক বছর ধরে স্বামীর সংসার করছি, আমি একটা বিবাহিত ছেলেকে বিয়ে করব, আপনি আপনার মতো করে একটা সুন্দর মেয়ে থেকে বিয়ে করেন। আমি তখন ওকে বললাম যে না, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে বিয়ে করে তোমার সঙ্গে সংসার করব, তুই একটু বুঝতে চেষ্টা করো। পরে ও আসলে রাজি হয় না। এরপরে আমার মাকে দিয়ে আমার বোনদেরকে দিয়ে বুঝাইলাম, বুঝানোর একটা পর্যায়ে তখন শেষ পর্যন্ত মানে সবাই যখন বুঝাইলো এবং সবার বুঝ নিয়ে ও তখন বললো যে আচ্ছা ঠিক আছে, ও রাজি। তো রাজি হওয়ার পর ওর সঙ্গে আমার বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে এখন যেটা হচ্ছে, তো বিয়ে করলাম, বিয়ে করে আমি আবার ওর কাগজপত্র ঠিকঠাক করে আমি ওকে ইতালিতে নিয়ে আসছি। তো এখন আমরা স্টিল ইতালিতে আছি। তো আমাকে বিয়ে করার পর কিন্তু ওর সন্তান হয়েছে। আমাকে বিয়ে করার পরে আমার 2টা মেয়ে হয়, একটা ছেলে হয়। প্রথমে 2টা মেয়ে এবং একটা ছেলে হয়। তো 2 মেয়ে 1 ছেলে হওয়ার পর আমাদের সংসার জীবন এখন অনেকটা হ্যাপি। কিন্তু এখন মাঝে মাঝে যেটা হচ্ছে, এটা আপনাকে বলি, এখন মাঝে মাঝে আমি লিলির মাঝে এই রূপাকে দেখতে পাই। মানে কীভাবে দেখতে পাই, মাঝে মাঝে রূপা চলে আসে। মানে লিলি, আমি হঠাৎ করে ওর সঙ্গে যখন কথা বলি, আমি বলি লিলি কী করতেছো? বলে আমি তো লিলি না, আমি রূপা। তো এরকম করে আমার মানে ও আমাকে মানে ইয়ে করে আর কি, একটু মানে ভয় দেখা। মাঝে মাঝে আমার কাছে মনে হয় ভয় দেখা, আবার মাঝে মাঝে মনে হয় সিরিয়াসলি। যেমন অনেক সময় রাতের বেলায় ও নিজেই, আমি যখন ওর সঙ্গে থাকি আমাকে বলি যে মানে ওর সঙ্গে কথা বলি, অনেকক্ষণ কথা বলি। দিনের বেলায় যদি জিজ্ঞেস করি, ও আমাকে বলে যে না, আমি তো তোমার সঙ্গে কোনো কথা বলি নাই। এবং আমি ওকে কবিরাজের কাছে নিতে চাই, কবিরাজের কাছে নিলে পরে ও আমাকে কবিরাজের কাছে যেতে চায় না, মানে মানা করে। তো এরপরে আপনার মাধ্যমে আমি যখন যোগাযোগ করলাম, আপনি আমাকে যে নাম্বারটা দিলেন সেই নাম্বারে আমি কথাবার্তা বলছি। বলার পরে ওই কবিরাজ আমাকে একই কথা বললো যে হ্যাঁ, পরীটা এখন মাঝে মাঝে লিলির মাঝে আসে এবং লিলির সঙ্গে এটা মাঝে মাঝে আপনার ভিতরে আসে। তো কবিরাজটা আমাকে বললো যে আমি যাতে লিলিকে তাবিজ পরাই
এবং লিলির শরীরে যাতে ও আসতে না পারে আমি যাতে এই ব্যবস্থা করি এবং আমিও যাতে তাবিজ পড়ি। তো এখন আমার প্রশ্ন হলো ভাই, এটা তো আমার অনেক উপকার করছে, আমাকে নির্ঘাত মৃত্যুর হাত থেকে বাঁচাইছে, ওইটার জন্য আমি বিশেষ করে নতুন জীবন পাইছি, তা না হলে তো আমার কবরে এতদিন ঘাস উঠে যেত। তো এখন কি সত্যি আমি এই পরীটাকে আটকাবো, এটা যাতে আমার কাছে আসতে না পারে? মানে আমার কাছে কেন জানি মনে হয় যে এটা আমি করবো না। তো এখন আমি পুরোপুরিভাবে শিওর এটা লিলির মাঝে 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 আসে, লিলির ভিতরে আসে, এসে আমার সঙ্গে কথাবার্তা বলে। এবং আমি প্রথম ভাবতাম যে লিলি হয়তো দুষ্টামি করে, বাট এখন দেখতেছি যে না, এটা দুষ্টামি না, সিরিয়াসলি। আমার পরিবারের মানুষরাও বলে তুমি তাবিজ পড়ো, তাবিজ পরে এটা যাতে লিলির মাঝে আসতে না পারে, তোমার মাঝে আসতে না পারে এই ব্যবস্থা করো। কিন্তু আমার ভিতর মনে হচ্ছে যে আমি এত বড় বেঈমান কীভাবে হব, আমি কেন তাবিজ ব্যবহার করবো? তাবিজ ব্যবহার করলে তো আমি ওকে আর পাবো না। তো আমি তাবিজ ব্যবহার করতে চান, আমার পরিবার বারবার বলতেছে তাবিজ ব্যবহার করার জন্য। আপনিও বেশিরভাগ গল্পে আমাকে বলে থাকেন যে জিনেরা বেশিরভাগ ক্ষেত্রে মানুষের ক্ষতি করে। তো আপনার কাছেও কী মনে হয় যে আমি কি তাবিজ পরবো বা লিলিকে তাবিজ পরাবো, না যেভাবে আসি এভাবেই আমি ওদেরকে মানে ওকে আমার জীবনে আনবো? তো আপনার কাছে একটা পরামর্শ চাচ্ছি, মেহরবানি করে আপনি আমাকে একটা পরামর্শ দিবেন। আর আপন ভাই, আপনার জন্য দোয়া ভালোবাসা রইল ইতালি থেকে। আমি এবং আমার ওয়াইফ আপনার গল্প শুনি, আপনার অনেক বড় সাবস্ক্রাইবার। তো আমাকে একটা সঠিক পরামর্শ দিবেন। আর আপনি আমাকে যেই যার নাম্বার দিয়েছিলেন, ওনার সঙ্গে কথা বলেছি, উনি আমাকে ডিরেক্টলি বললো যাতে আমি আমার বউকে তাবিজ পরে, এবং উনি চাইলে আমাকে বলছে এখানে ঈদের সময় তাবিজ পাঠাবে যদি আমি খরচ পাঠাই। আপনি আমাকে একটা পরামর্শ দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই ঢাকার পার্শ্ববর্তী জেলা মাদারীপুরের ভাই অলি আহমেদের জীবনের গল্পটা শোনার জন্য। তো অলি আহমেদ ভাই ওনার গল্পটা আমাকে অনেক আগে পাঠিয়েছিলেন, বহু আগে, এবং পাঠানোর পরে ওনাকে আমি একজন মানুষের নাম্বার দিয়েছিলাম, যদিও আমি এসব দিই না, বাট উনি খুব রিকোয়েস্ট করলো, তার ওয়াইফের রিকোয়েস্ট করলো, আমি নাম্বারটা দিয়েছিলাম। সেখানে কথা বলার পর নাকি তাকে বলছে যে আপনি মানে আপনার ওয়াইফকে তাবিজ পড়ান, আপনিও তাবিজ পড়েন। তো এখন আমি আসলে এই নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ এমনি আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, যেগুলো হচ্ছে অন ক্যামেরায় বলতেও পারবো না। অনেক ক্ষতি আমার হচ্ছে, আমি এই বিষয়ের উপরে কোনো পরামর্শ দিতে চাই না, বাট আপনাদেরকে এটাই বলবো যারা মানে এতক্ষণ পর্যন্ত গল্প শুনেছেন, আপনারা মেহেরবানি করে একটা পরামর্শ দিবেন যাতে অলি আহমেদ ভাই তার জীবনে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আর প্রিয় বন্ধুরা, আমি চট্টগ্রামে সে মাজার পরিদর্শন করার পরে আমার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল, আমি বহুদিন জ্বরেও ছিলাম, এবং অনেক দিন পরে স্টুডিওতে বসছি রেকর্ড করার জন্য। এখনও হয়তো ঠিকমতো কথা বলতে পারছি না। গল্প কেমন হয়েছে বা ঠিকমতো বোঝাতে পারছি কিনা সেটা কমেন্টে লিখবেন। আর কোনো অংশ না বুঝে থাকলেও আপনি আমাকে বলবেন, আমি আপনাদেরকে মানে কমেন্টে রিপ্লাই করব। তো চট্টগ্রামের সেই ডাল চাউল মিয়ার আধ্যাত্মিক অলৌকিক সেই মাজার, এই মাজার পরিদর্শন আমি করেছি এবং আমার ক্যামেরায় আমি জিনকে ধারণ করতে পেরেছি। যদিও এখানকার 99% মানুষ এই প্রাণীটাকে জিন বলে আখ্যায়িত করেছে, সে ভয়ঙ্কর প্রাণী বা সেই আধ্যাত্মিক অলৌকিক মাজার দেখতে চাইলে আপনারা এখানে ক্লিক করেন, এখানে আসবে ভিডিওটা, এবং সেটা খুবই ধর্মীয় একটা ভিডিও। এখানে ইসলামের অনেক প্রচারণাও আপনারা পাবেন, যেটাতে আপনার জীবনের সর্বোচ্চ একটা মানে সবচেয়ে ভালো একটা ভিডিও আপনি দেখতে পাবেন যদি আপনি ইচ্ছে করেন তো ভিডিওটা দেখেন। আজ এখানেই বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।